এই বইটা লেখার প্রায় 82 বছর হয়ে গেছে অলমোস্ট। এইটা আমি যেটা চাই এটা চাই হইতেই হবে, এটা এট এনি কস্ট, যে কথাটাকে বলে এট এনি কস্ট। কিন্তু যে বইয়ের নামই হচ্ছে টাকা এবং চিন্তা করলেই নাকি টাকা 30% $62 বিলিয়ন আজকের টাকায়। ইটস এ ট্রিমেন্ডাস বুক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এটা মনে হচ্ছে যে বারবার পড়ার মাথায় পড়ি। তারপর কিছু টাকা জমিয়ে একটা ছোট একটা খনি কেনেন। তখনকার দিনে আসলে এই সোনা রূপার খনি আসলে পার্সোনালাইজ ছিল, চাইলে কেনা যেত। মানে যন্ত্রের ইঞ্জিনিয়ারিং এবং এখন উনি মানুষের ইঞ্জিনিয়ারিং করেন, মানুষের ইঞ্জিনিয়ারিং। সাথে সাথে জীবন কিন্তু অনেক বেশি অস্থির এবং অনিশ্চিত হচ্ছে। যে নাম পড়ে যা মনে হবে যে চিন্তা করবার বড় হয়ে যাবে, বইটা এক্স্যাক্টলি অপোজিট, রাইট? যে হ্যাঁ, চিন্তা দিয়েই শুরু। 20 বছর ধরে রিসার্চ করে বের করেছেন যে এই এতগুলা মানুষের যে সাকসেস, সেটার রহস্যটা কি। রাইট। আমার মনে হয় না কোনো লোক টাকা ইনকাম করবো বলে টাকা ইনকাম করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমাদের বই কথার আজকে 4র্থ পর্ব। আমাদের 3টা পর্ব হয়ে গেছে এবং আশা করি আপনারা অনেকেই হয়তো দেখেছেন। আজকে আমাদের 4 নম্বর পর্ব এবং খুবই কাকতালীয় বিষয় যে আমরা 3 নম্বর পর্বে একটা বইয়ের কথা মেনশন করেছিলাম, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সেই বইটাই আজকে করা হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা নর্মালি এমন মানুষজনকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনো একটা বই পড়ে খুব এক্সট্রিমলি মোটিভেটেড অর ইনফ্লুয়েন্সড, এবং তাকে আমরা রিকোয়েস্ট করি ওই বইটা নিয়ে কথা বলার জন্য। সো আমরা লাস্ট পর্ব যখন আইমানের সাথে করলাম 7 হ্যাবিটস নিয়ে, তখনই বলা হচ্ছিল যেটা যে মানে নন ফিকশন ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট সেলিং বইয়ের মধ্যে ওটা ছিল সেকেন্ড, আর 1 নম্বর যেটা ছিল সেটাই ছিল এইটা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সো খুবই কাকতালীয় বিষয় যে জাভেদ ভাই, যাকে আমি এখন একটু পরে পরিচয় করাই দিব। সো জাভেদ ভাই হচ্ছে এই বইটা পড়ে অনেক বেশি মোটিভেটেড, এবং তার প্রমাণ হচ্ছে উনি অলরেডি এই বইয়ের উপর কত 19টা না কয়টা ক্লাস বানিয়ে ভিডিও শ্যুট করে ইউটিউব এবং ফেসবুকে দিয়েছেন। সো আমরা লাকি যে আজকে জাভেদ ভাইকে আমরা সাথে পেয়েছি। আমি জাভেদ ভাইকে একটু ইন্ট্রোডিউস করে দিই, আর জাভেদ ভাইও একটু পরে কথা শুরু করবেন আর কি। জাভেদ ভাই প্রথমত আছে, উনি আমার বুয়েটের বড় ভাই, জাভেদ পারভেজ ওনার পুরো নাম, এবং উনি এখন একটা এই টেলিকম কোম্পানি রবিতে আছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। HR ইঞ্জিনিয়ারিং করেছেন এবং এখন মানে যন্ত্রের ইঞ্জিনিয়ারিং, এবং এখন উনি মানুষের ইঞ্জিনিয়ারিং করেন, মানুষের ইঞ্জিনিয়ারিং। আর জাভেদ ভাই হচ্ছে বেশ কিছু বই অনুবাদ করেছেন, যার মধ্যে ফাইনম্যানের বই, এবং নিক ভুইচিক নামে একজন আছেন, খুবই এক্সট্রাঅর্ডিনারি একজন মানুষ। আমরা উদ্ভাসের শুরুর দিকে স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য ওর ভিডিও দেখাতাম, হাত নাই পা নাই, সেই মানুষটা এক্সট্রাঅর্ডিনারি। এবং সারপ্রাইজিংলি আমার মেয়ের বয়স মাত্র 3.5, সে চিনে এবং একদিন হঠাৎ করে বলতেছে নিক ভুইচিক, মানে সে নামটা বলতে পারছে। সো নিক ভুইচিকের উপর উনি একটা বই লিখেছেন, চলো স্বপ্ন দেখি, খুবই ইন্সপায়ারিং, বিশেষ করে ছোটদের মতো করে লেখা, বাট বড়রা পড়লে, ইভেন আমিও পুরো বইটা পড়ছি মনে হয় 2 বার। এবং তার ওই পারসিস্টেন্সের যে গল্পটা, যে বারবার ফোন করে ওই অংশটা, মানে হ্যাঁ 53 বার, ওইটা আমি 2 বার পড়ছি, হ্যাঁ 2 বারই আমি মোটিভেটেড হয়েছি। আর হচ্ছে উনি হচ্ছে ড্রিমস ফর টুমরো নামে একটা সংগঠন পরিচালনা করেন, যারা হচ্ছে স্কুল কলেজের পর্যায়ের বিভিন্ন স্টুডেন্টদেরকে এই মোটিভেট করা এবং তাদের লাইফের স্কিল শেখানোর জন্য ড্রিম ভ্যালু লিডারশিপ। হ্যাঁ, তো জাভেদ ভাই, যদি আপনি আর কিছু অ্যাড করতে চান আপনার সম্পর্কে। না, আমার সম্পর্কে অ্যাড করার কিছু নেই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমি সোহাগ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, অ্যান্ড আমি সোহাগের ফ্যান। আই থিঙ্ক সোহাগের অনেকেই ফ্যান, এবং সোহাগের ফ্যান থাকাটাও একটা যোগ্যতার পর্যায়ে পড়ে। অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি আজকে এখানে এসে। সবাইকে অনেক ধন্যবাদ, হয়তো অনেকক্ষণ ধৈর্য ধরে অনেকে কিছু কথা শুনবেন, আমাদের সেই সৌভাগ্যটা হচ্ছে। জাভেদ ভাই, আমি আলোচনার মাঝখানে একটা ছোট্ট ইনফরমেশন দর্শকদেরকে দিয়ে রাখি। দর্শকরা, আমাদের এই 4র্থ পর্বে এসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সাথে আমরা একটু ইন্টারাক্ট করব এবং তাদেরকে একটু রিওয়ার্ড দিব। সো রিওয়ার্ড আমরা চিন্তা করেছি আমরা 11 জনকে। 11 কেন সেটা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, 11 কেন? 11 হচ্ছে যে একটা সিম্বল অফ টিম ফর্মিং, ক্রিকেট টিম 11 জন ক্রিকেট খেলে, ওরা 11 জন। হ্যাঁ, ওকে। সো কোন একটা কারণে আমরা 11 জনকে আমরা বই উপহার দিব, এবং মোস্ট প্রবাবলি কি বই পড়ে দেব ঠিক করি নাই, তবে আমার লেখা বই দিই না, ডেফিনেটলি ওটা আমার ইচ্ছা আছে যে আমি চলো স্বপ্ন দেখি আর ফাইনম্যান হতে পারে, আর এর বাইরেও হতে পারে, আমরা বই দিব। বাট কাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখবেন যে আমাদের এই ডিসকাশন থেকে এই ডিসকাশনের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ইফেক্ট ফেলেছে এবং কেন, অথবা লিখতে পারেন যে এখানে আমরা যা আলোচনা করেছি এটার ডিপার আন্ডারস্ট্যান্ডিং আপনার কাছে কি। তো সেখান থেকে ওই কমেন্টসগুলো থেকে আমরা বাছাই করে 11 জনকে ইনশাল্লাহ আমরা বই দিব।
সো এটা আমাদের ছোট্ট ঘোষণা, আমরা আবার আলোচনায় ফিরে আসি। সো আমরা তাহলে বইয়ের মধ্যে চলে যাই প্লিজ। ওকে, সো আমি একটু এই বই নিয়ে আমার পার্সোনাল একটু স্টোরি শেয়ার করতে চাই। আমি যখন নন ফিকশন বই তো আমি একটা সময় পড়তামই না, ভাবতাম এ শেখার কিছু নাই। তারপরে তো এক সময় গিয়ে আমি আবার এমন বেশি নন ফিকশন পড়া শুরু করলাম যে আর ফিকশনই পড়ি না। কিন্তু নন ফিকশনও যখন আমি পড়া শুরু করেছি, তারপর অনেক দিন পর্যন্ত আমি এই বইটার নাম জানতাম বাট পড়ি না। আমার কাছে মনে হচ্ছে কি যে এটা খুব হালকা টাইপের বই, মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নাম শুনে মনে করলাম গ্রো রিচ, বড়লোক হওয়া, এত সোজা। হ্যাঁ, মানে চিন্তা করে বড়লোক হয়ে যাবে, তার মধ্যে আবার ঠিক বড়লোক হওয়া বলতে জাস্ট টাকা কামানো, এই ব্যাপারটাও আমার কাছে ঠিক ওরকম ভাবে গ্রহণযোগ্য না। তো আমার কাছে মনে হলো যে বইটা কি মানে পড়বো কিনা। এবং তারপর একটা সার্টেন টাইম পর যখন বই সম্পর্কে এত কথা শুনলাম, এত লোক এত কথা বলতেছে, তারপরে গিয়ে বইটা প্রথমবারও যখন পড়ছি, প্রথমবারে পুরোটা পড়িনি, কিছু দূর পড়ছি, পরে মনে হয় কি অনেক বেশি ভাবের কথাবার্তা লেখা, মনে হচ্ছে যে কি মানে বাংলা ভাষায় বলে কি আধ্যাত্মিক কথাবার্তা। এবং আমি লিটারালি তখন কিছু ফেদম করতে পারছি, কিছু আমি আসলে মানে আমি কোনো অর্থ বুঝতে পারিনি। বাট আমার পরবর্তী অ্যাটেম্পে আমি বুঝলাম যে না, এটা সামথিং সিরিয়াস। হ্যাঁ, এবং আমার ধারণা এই বইটা আমি আরেকবার পড়ার নিয়ত রাখছি, থার্ড টাইম আমি ইনশাআল্লাহ পড়বো। সো এবং আমার ধারণা যে এইবার থার্ড টাইম যখন পড়বো, আমার ধারণা এই বইটার আমি আরো অনেক বেশি কিছু নিতে পারবো, কারণ এটা মনে হচ্ছে যে বারবার পড়ার মতো একটা বই। সো এটা আমার পার্সোনাল স্টোরিটুকু শেয়ার করলাম। সো আমি প্রথমে জানতে চাইবো যে ওয়াই ইউ আর সো এক্সাইটেড অ্যাবাউট দিস বুক, এইটার স্টোরিটা যদি বলেন, আর এই বইটার স্টোরি, কারণ এই বইটার স্টোরিটাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে আমি তোমার সাথে কানেকশন দিয়ে আমিও শুরু করতে চাই। সেটা হচ্ছে এই বইটা সম্পর্কে আমরা 8-10 জনের মতো আমরাও অনেক আগে থেকে জানতাম বইটা সম্পর্কে, বাট এই যে রিচ শব্দটা আসলে আমাকে সবসময় ডাইলিউট করেছে, কারণ আমার কাছেও সবসময় যে সোফার এখন পর্যন্ত অন্তত বৈষয়িক টাকা পয়সাটা খুব একটা ইন্টারেস্টিং লাগে না, কিন্তু যে বইয়ের নামই হচ্ছে টাকা এবং চিন্তা করলেই নাকি টাকা, এত সোজাও তো না ব্যাপারটা। ওই জন্য আসলে এই বইটা আমি অনেকদিন ধরিনি, সত্যি কথা আমি ধরিনি। বাট ইন্টারেস্টিংলি আমি যখন 7 হ্যাবিটস নিয়ে ক্লাসগুলো করালাম এবং 7 হ্যাবিটস শেষ হওয়ার পর আমার যারা সামান্য অডিয়েন্স তারা খুব চাপ দিচ্ছিল যে ভাইয়া আরেকটা বই ধরেন। এবং 7 হ্যাবিটস নিয়ে যেহেতু তোমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছো বা লাস্ট ডিসকাশনে, সো 7 হ্যাবিটসের একটা উচ্চতা আছে আসলে। এখন ওইখান থেকে চেঞ্জ করে আমি কোন বইতে আমি যাব, আমি ঠিক এটা বুঝতে পারছিলাম না। সো তখন আমার মাথায় আবার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচটা আসলো যে এই বইটাকে ট্রাই করা যায় কিনা। এবং আমি খুব খুশি হয়েছি, কারণ প্রথম চ্যাপ্টারে লেখক বলেছে, যদিও উনি রিচ শব্দটা সম্পদ অর্থেই প্রাইমারিলি বলেছেন, কারণ উনি অ্যাট্রাক্ট করতে চেয়েছেন মানুষকে, কিন্তু এই রিচনেস কিন্তু যে কোনো কিছু রিচনেস, এটা জ্ঞানের রিচনেস হতে পারে, থটের রিচনেস হতে পারে, কোনো কিছু অ্যাচিভমেন্টের রিচনেস হতে। এটা পড়ার পর মানে আমি একটা মানে হাফ ছেড়ে বাঁচলাম যে না, টাকার বাইরে কিছু রিচনেসের ব্যাপার আছে। সো দেন আই ওয়েন্ট থ্রু দ্য বুক অ্যান্ড ইটস এ ট্রিমেন্ডাস বুক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমরা যেমনটা একটু আগেও বলছিলাম আলোচনা শুরুর আগে, যে আমরা আসলে কতটুকু প্র্যাকটিস করতে পারছি। আমরা আসলে এই সমস্ত বইয়ের 7 হ্যাবিটস অর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বা এরকম আরো অনেক বই আছে, আমরা আসলে কিন্তু সেই অর্থে প্র্যাকটিস করতে মানে আর আমি পারি নাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমরা আসলে ওই থটটাতেই এত এক্সাইটেড থাকি ইমোশনে, যে এটাকে আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করাটা আসলে খুবই কঠিন। এটা হয়তো আমরা ডিটেল ডিসকাশনে আবার পাবো। তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই ইমপ্লিমেন্টেশনের রাস্তাটা কিন্তু সহজ না, রাইট। এবং কেউ যদি নিজে থেকে সেটা করে, এবং আমরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের বাবা মা, আমাদের স্কুল শিক্ষক এই কথাগুলো বিভিন্নভাবে বলে আসছে, কিন্তু ওগুলো আমাদের কোনোদিন ভালো লাগে না, এখনো লাগে না। কিন্তু যদি কেউ করে তাহলে তার আসলে এই বই লাগবে না, সে হয়তো এরকম একটা বই লিখে চলে যেতে পারবে। সো এটা একটা ফেলাসি অথবা একটা ওপেন লুপ, এটা কোন দিন কমপ্লিট হবে আমরা জানি না। তারপর আমাদের দায়িত্ব বলা এবং চেষ্টা করা, ততটুকু হয়তো আমরা। আমি এই জায়গা থেকে বলবো, যখন আমরা বিচ্ছিন্নভাবে শুনি যে হ্যাঁ ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে ইত্যাদি, বাট কমপ্লিট রেসিপি জানা বাদে, যে বিরিয়ানি বানানোর জন্য চাল লাগবে এটুকু জানলে তো বিরিয়ানি হবে না, বাট ইফ আই গেট টু নো যে হ্যাঁ দিস আর দ্য প্রিন্সিপালস, এইটা যোগ করলে এটা হবে, তখন কিন্তু একটা মানুষ অনেক কনফিডেন্ট ফিল করতে পারে, বা সে জানবে আমি কোথায় আছি। রাইট। এবং পার্টিকুলারলি আমরা এমন একটা সময় পার করছি, সোহাগ তুমি হয়তো একমত হবে, উইথ ইন্টারনেট অ্যান্ড দ্য লটস অফ ডেভেলপমেন্টস, ইকোনমি, এই ভালো জিনিসগুলো অবশ্যই হবে, আমি ভালোই বলছি এগুলোকে, কারণ আমরা তো এগুলো চাচ্ছি, কিন্তু সাথে সাথে জীবন কিন্তু অনেক বেশি অস্থির এবং অনিশ্চিত হচ্ছে। সো আমার এখন মনে হয়েছে যে এই বইটা লেখার প্রায় 82 বছর হয়ে গেছে অলমোস্ট, যদি আমার ভুল না হয়, 1937। সো
সো অলমোস্ট 82 বছর। সো আমার কাছে মনে হয়েছে যে হয়তো সেই সময়, তখন কিন্তু আমেরিকা একটা বড় ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছিল, সেই সময় খুব দরকার ছিল বইটা, তারা বলছে। আমার মনে হয় এখনো এই বইটা খুব দরকার, বা এই জাতীয় বই দরকার। কারণ এই যে তুমি যেমন বললা হয়তো প্যাশেন্সের কথা বা লেগে থাকে, এটা কিন্তু আমরা সবচেয়ে কম এখনকার সময় করি। আবার ফেসবুক বা অন্য কিছুর কল্যাণে আমরা কিন্তু খুব দ্রুত অন্যের মতো হতে চাই, কিন্তু তার জন্য যতটুকু কষ্ট করার সেই সময়টা আমাদের নাই। সো আই থিংক এই বইগুলো, এখানে একটা লাইন যোগ করতে চাইবো যে নাম পড়ে যা মনে হবে যে চিন্তা করবার বড়লোক হয়ে যাবে, বইটা এক্স্যাক্টলি অপোজিট, রাইট, যে হ্যাঁ চিন্তা দিয়েই শুরু, বাট এটা একটা লম্বা জার্নি, ডেফিনেটলি ইটস নট শর্টকাট, রাইট। সো বইয়ের হিস্ট্রিতে যদি আসি, আমরা জানি যে নেপোলিয়ন হিল বইটা লিখেছেন 1937 বইটা প্রকাশিত হয়। তবে তারও প্রায় বোধহয় আরো 10-12 বছর আগে এটা কিন্তু একটা আরেকটা ভার্সন ছিল, যেটাকে উনি বলছেন ল অফ অ্যাট্রাকশন নামে, এবং ওইখানে সম্ভবত 17টা প্রিন্সিপাল ছিল, 16 বা 17টা, কিন্তু উনি পরে এটাকে 13টাতে কমিয়ে নিয়ে আসেন আর কি। আর এর পিছনে আরেকটা অনেক বড় গল্প, যে নেপোলিয়ন হিলের যে নিজের লাইফ, খুব স্ট্রাগলিং লাইফ ছিল। তারপর উনি পড়ালেখা শেষ করে কয়েকটা ব্যবসায় ধরা খেয়েছেন, কিছু লয়ের কাজ উনি করছিলেন যে কোনো কারণে, বাট উনি মন বসাতে পারছিলেন না। এরকম সময় উনি একটা পত্রিকায় একদিন একটা বিজ্ঞাপন দেখেন যে জনৈক বড় লোক, একজন সম্ভ্রান্ত বড় লোক আমেরিকার, উনি একটা ওনার অটোবায়োগ্রাফি লেখার জন্য বা এই জাতীয় বই লেখার জন্য উনি একজন খুব নিবেদিত প্রাণ একজন লেখক খুঁজছেন। সো তারপর কিন্তু উনি ওই ভদ্রলোকের কাছে যান, ওনার নাম হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি। ইনফ্যাক্ট কার্নেগি সম্পর্কে আবার একটু বলতে হবে সময় নিয়ে। সো আমরা বই সম্পর্কে বলতে গিয়ে হিল সম্পর্কে বলছি, সেখান থেকে আমরা কার্নেগির কাছে চলে গেলাম, বলতেই হবে বিকজ না হলে আসলে জিসটা বোঝা যাবে না। সো অ্যান্ড্রু কার্নেগি হচ্ছেন আরেকজন আবার মানুষ যিনি খুব ছোট পরিসর থেকে বড় হয়েছেন, এবং ওনারা মাইগ্রেন্ট অ্যাকচুয়ালি, ইংল্যান্ড থেকে তার বাবা মার সাথে 1800 সালে তারা আমেরিকায় চলে যান। খুব কষ্টের জীবন। এক পর্যায়ে সে টেলিগ্রাফের কিছু কাজ করতেন, ওই যে কোডিং ডিকোডিং করা এবং ওগুলো পৌঁছে দেওয়া। এই সুবাদে তার সাথে খুব অল্প বয়সে, 17 বা 16 বছর বয়সের কথা, তার সঙ্গে একজন ব্যবসায়ীর পরিচয় হয় ওই যে টেলিগ্রামের নিউজ আদান প্রদান করতে, যিনি ওনাকে বলেন যে তুমি আমার স্টিল খনিতে তুমি চাইলে কাজ করতে পারো। তারপর তাকে সেখান থেকে খনিতে নিয়ে যায়। অ্যান্ড্রু কার্নেগি ওখানে খনিতে কাজ করতে থাকেন। তারপর ওখান থেকে উনি খনির সুপারভাইজার হন। তারপর কিছু টাকা জমিয়ে উনি একটা ছোট একটা খনি কেনেন। তখনকার দিনে আসলে এই সোনা রূপার খনি আসলে পার্সোনালাইজ ছিল, চাইলে কেনা যেত ছোট বড় খনি। সো উনি এটা কিনেন এবং তারপর উনি আস্তে আস্তে স্টিল বিজনেসে ঢুকে পড়েন এবং সেখান থেকে তার উত্থান। এবং উনি এক সময় ওনার যে সম্পদের পরিমাণ, সেটা বলা হয় যে আমেরিকার সর্বকালের এবং পৃথিবীর ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি ধনী লোক অ্যান্ড্রু কার্নেগি পরিণত হন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যান্ড্রু কার্নেগি খুব একজন বিজ্ঞ লোক ছিলেন এবং উনি বিশ্বাস করতেন যে বড় লোকদের যে টাকা, এই টাকাটা যেতে হবে সমাজের উন্নয়নে। উনি এটা মনে প্রাণে বিশ্বাস করতেন এবং একটা পর্যায়ে উনি ভাবলেন যে একক ব্যক্তি মালিকানাধীনভাবে আসলে এত টাকা বা এত সম্পদ থাকা উচিত না। উনি ওনার সমস্ত সম্পদের 70% আমেরিকার সরকারকে দান করে দিলেন। এটা চিন্তা করা যায় না। এবং বাকি 30%, যেটার তৎকালীন ভ্যালু ছিল প্রায় $350 মিলিয়ন, এখনকার হিসেবে নাকি $62 বিলিয়ন, মানে ওই 30% এর ভ্যালু হচ্ছে $62 বিলিয়ন আজকের টাকায়। সেই টাকাটা উনি উৎসর্গ করলেন আমেরিকার চিন্তার ভাবনার আমরা অনেকে $1 বিলিয়ন হয়তো ঠিকমতো না বুঝতে পারে, মানে $1 বিলিয়ন মানে তো 8,500 কোটি টাকা। তো 62 বিলিয়ন মানে মাল্টিপ্লাই করতে এটা হলো 30%, তাহলে 100% কত ছিল। সো উনি এই টাকাটাই 30% টাকাটা $62 বিলিয়ন উনি খরচ করলেন মোটামুটি 7-8 বছরে ওনার জীবনের শেষের দিকে। এবং এই পুরো সময় জুড়ে উনি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চের জন্য, বিভিন্ন স্টেটে ছোট বড় লাইব্রেরি, এইসবের পারপাসে উনি টাকাটা খরচ করে গেছেন। তো এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি কিন্তু তার নামে করা, তার প্রাইমারি অর্থ দিয়ে তৈরি। সো উনি ওনার জীবনের শেষ প্রান্তে এসে ভাবলেন যে আমি যে কার্নেগি, এই ক্ষুদ্র একটা জায়গা থেকে আজকে এত বড় হলাম, আমার জীবনের ফিলোসফিটা আমি কিভাবে আরেকজনকে জানাবো। ফিলোসফি এবং মানে কি বলা যায় সিক্রেট অফ সাকসেস, সিক্রেটটা। এবং আনফরচুনেটলি উনি খুব হাইলি লার্নেড লোক ছিলেন না, সো হি ডিডন্ট হ্যাড দ্য কারেজ কি নিজে হাতে লিখবেন। সো হি ওয়াজ লুকিং ফর সামবডি। ওখান থেকে পত্রিকার বিজ্ঞাপন এবং নেপোলিয়ন হিল একটা খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছিলেন, এই যে তাদের দেখা হওয়া। তো নেপোলিয়ন হিল যখন এসে তার সাথে কথা বললেন, তখন নেপোলিয়ন হিল অলমোস্ট তার প্রেমে পড়ে গেলেন। মানে এরকম একজন মানুষ তার জীবনের সিক্রেটগুলো বলতে চান। কিন্তু সবচেয়ে বড় খটকা লাগলো তখন যখন কার্নেগি ওনাকে বললেন যে হ্যাঁ, তুমি চাইলে আমার জীবনে স্টাডি করতে পারো, তুমি আমার জীবনে লিখতে পারো, যত বছর খুশি লাগবে, কিন্তু একটা বড় শর্ত, সেটা হচ্ছে এই পুরো সময়ে তুমি কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা পাবা না। মানে কার্নেগি জানতেন, উনি তো ঝানু ব্যবসায়ী ছিলেন, উনি জানতেন যে ও ইনভেস্টমেন্ট করতে রাজি কিনা, ওর সময়, শ্রম, ত্যাগ। তো এই চ্যালেঞ্জটা হিল নিয়ে নিলেন
এবং উনি কিন্তু পরবর্তীতে 20 বছর ধরে প্রথমে কার্নেগিকে নিয়ে, তারপর 5 বছর কার্নেগিকে নিয়ে কাজ করছেন। তারপর উনি যখন মোটামুটি ফিলোসফিগুলো ঠিক করেছেন, তখন হিলের মনে হয়েছে যে আসলে একটা মানুষের উপর রিসার্চ করে এত বড় একটা সিদ্ধান্ত দেওয়াটা কতটুকু জাস্টিফাইড। তখন উনি এসে আবার কার্নেগিকে বলেছেন যে আই নিড মোর পিপল টু গো থ্রু। এবং একটা খুব মজার প্রথম চ্যাপ্টারে এটা বলা আছে যে কার্নেগি বললেন তুমি যাও কথা বলো। তো উনি তখন বললেন যে হিল বললেন যে আমি কিভাবে এই লোকগুলোর কাছে পৌঁছাবো, এরা তো অনেক সবাই বড় বড় মাপের মানুষ তখনকার আমেরিকার। তো হিলের জন্য উনি তখন একটা কাগজ নিলেন কার্নেগি, এবং উনি 30 জনের নাম, বইয়ের প্রথম চ্যাপ্টারে ওদের নাম আছে, এবং এখানে এডিসন থেকে সমস্ত আমেরিকান প্রেসিডেন্ট বোধহয় দুইজনের নাম আছে, নাম দিলেন। তখনও অনেকে হয়তো অত বড় পদে যাননি, তারা তো হচ্ছে যে উইলবার রাইট, সব বিখ্যাত লোক আর কি, তাদের নাম লিখে নিচে উনি একটা সই করে দিয়ে বলেন যে এখন তুমি যাও এদের সাথে কথা বলো। এরপরে উনি 15 বছর কিন্তু এদের পিছনে ঘুরেছে, এবং এদের মাধ্যমে আবার আরো কিছু লোক। তো সেই হিসেবে সব মিলে প্রায় বলা হয় 500 সাকসেসফুল লোক সেই সময়ের, তাদের লাইফের হিস্ট্রিটাকে কাজ করে এই বইটা উনি 37 প্রকাশ করেন। এবং এটা সর্বকালের বলা হয় যে সবচেয়ে বেশি সোল্ড আউট বুক। এবং নেপোলিয়ন হিল মারা গেছেন 1970-তে, অ্যারাউন্ড 90-এর কাছাকাছি বোধহয় বয়স ছিল। ওই সময় 2 কোটি বই বিক্রি হয়ে গেছিল। এবং এখন পর্যন্ত আমি আজকে উইকিপিডিয়া দেখছিলাম 2015 সালের লাস্ট স্ট্যাটিস্টিক্স অনুসারে, মানে ফর্মাল চ্যানেলে বইটা 10 কোটি কপি বিক্রি হয়েছে। আর আমরা তো ফটোকপি চলছে, আমাদের চলছে। এটা যে কত লোক এনলাইটেন্ড হয়েছে। এবং পরবর্তীতে সেলফ হেল্প যত বই লেখা হয়েছে, ইভেন বলা হয় 7 হ্যাবিটসও অনেকখানি এখানকার অনেক বই। এবং বইটার আরেকটা মজার ব্যাপার, আমরা হয়তো পরে ডিসকাশনে যাবো, যে আমার কাছে একটা খটকা লাগছে যে আজকে থেকে 80-82 বছর আগে কি করে এমন কিছু বিষয় সম্পর্কে উনি বলে গেছেন যেটা কিনা এখন আমরা সায়েন্স দিয়ে বা বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করছি, স্পেশালি অন নিউরো সায়েন্স এন্ড মেনি আদার থিংস। সো সংক্ষেপে আমি যদি দর্শকদের জন্য একটু জিস্ট করি, মানে এটা এমন একটা বই যেটা হচ্ছে যে রাইটার যিনি, তিনি প্রথমত এই বইয়ের যে সিক্রেট গুলো শেয়ার করা হয়েছে সেটা পেয়েছেন এমন একজনের কাছ থেকে যে শুধু তার সময় না, কাইন্ড অফ এখনকার সময়েও যদি অর্থমূল্য ওইভাবে কনভার্ট করা হয়, দ্য রিচেস্ট ম্যান কাইন্ড অফ। এবং উনি বাদেও আমেরিকার ওই সমাজে ওই সময়ের সবচেয়ে বড় লোক বা সাকসেসফুল ইনফ্লুয়েন্সিয়াল 500 মানুষকে 20 বছর ধরে রিসার্চ করে বের করেছেন যে এই এতগুলা মানুষের যে সাকসেস সেটার রহস্যটা কি, রাইট? সেটাকে ওনারা 13টা প্রিন্সিপাল, 13টা সূত্রের মধ্যে এই বইটার মধ্যে নিয়ে আসছেন। সো এক্সাইটেড হওয়ার মতো বিষয়, আসলে এক্সাইটেড হওয়ার মতো ব্যাপার। এই যে 10 কোটি মানুষ অ্যাটলিস্ট বইটা পড়লো, বা তার চেয়ে আসলে অনেক বেশি হবে, তাদের মধ্যে কয়জন এত বড় লোক হলো? তাহলে আমরা একটা কন্ট্রোভার্সি উঠাইতে পারি যে ভাই এই বইয়ের মধ্যে যদি এত রহস্যই থাকে, তাহলে আরো যে কোটি কোটি লোক পড়লো তারা তো এরকম বড় লোক হতে পারলো না। এটার আসলে অ্যান্সার কি? এটার অ্যান্সার আসলে আমরা নিজেই, যেমন আমরা বই পড়েছি কিন্তু আমরা কিছু হইতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে সোহাগ যে আসলে শুধু বড়লোক হওয়া না বা একটা কিছু অ্যাচিভ করা না বা কোনো কিছু, আমরা কিন্তু সবাই আসলে মূল সূত্রগুলো জানি। সেটা হচ্ছে যে কোনো কিছু লেগে থাকলে একটা রেজাল্ট হয়, কিন্তু এই লেগে থাকার জায়গাটাতে তো আমরা কেউ করতে পারছি না। সো আমার যেটা মনে হয়েছে, আমাদের এই বইগুলো যে আমাদের বাস্তব জীবনে ওইভাবে আমরা কাজে লাগাতে পারছি না, একটা বড় কারণ হচ্ছে আমরা সবকিছু শর্টকাটে চাচ্ছি। আমরা সবকিছু ভাবছি বই পড়েই রেজাল্ট কালকে সকালে হবে। এই সমস্ত তথ্যকে 13টাই বলো আর জয়টাকে বা 7 হ্যাবিটসের 7টাকে, এটাকে প্র্যাকটিক্যালিটিতে নিয়ে আসার জন্য যে ত্যাগ, কষ্ট, হয়তো মানুষের কাছে 2 কথা শোনা, এই জায়গাটা আমরা রাজি না। আমার কাছেও একই রকম। আর আরেকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আমি এই অ্যানালজিটা আমি অনেক সময় দিছি অনেককে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের যে ফিজিক্স বইটা, কথার কথা, সেটার মধ্যে নিউটনসের ল, আর্কিমিডিসের ল, মানে কি, মানে আপনার ক্লাসিক্যাল ফিজিক্সের সমস্ত অসাধারণ জিনিসগুলাই আছে। ফলে আমি যদি কোনো একজনকে বলি যার আইডিয়া নাই হু ইজ নিউটন, হু ইজ আর্কিমিডিস, তাকে যদি বলি যে এই বইয়ের ভিতরে এমন সব সূত্র আছে যেটা দিয়ে তুমি ইভেন রকেট পর্যন্ত বানাইতে পারবা, রাইট? সো আমার ধারণা 10 কোটি মানুষ যদি ফিজিক্স বই পড়ে, তাদের মধ্যে হয়তো হাতে গোনা 10 থেকে 15 বা ভেরি ফিউ অফ দেম এটা বুঝতে পারবে যে এই জিনিসগুলো এত পাওয়ারফুল। নিউটনস থার্ড ল, হ্যাঁ, প্রত্যেকের সমান বিপদ, আরে ভাই লিখছি, মুখস্থ করছি, ঠাটায়া নাম্বার পাইছি। অর মেবি নিউটনের বেসিক সূত্র আমরা সবাই জানি উপর থেকে পড়ে, এটার জন্য আবার কি আছে? 3টা সূত্র দিয়ে দেখেন যে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের কত, মানে এনি মেশিনারিজ কাইন্ড অফ, তাই না, আপ টু রকেট, যে এই মাত্র 3টা সূত্র দ্বারা চলে। বাট কয়জন বুঝতে পারছে এই 3টা সূত্র আসলে কি মিন করে, যে এই ডেপথে যে যাওয়া and then ওইখানে যে ক্রিয়েটিভ ইমাজিনেশন ইউজ করা, রাইট? সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গ্যাপ। এন্ড সেকেন্ডলি
প্র্যাকটিস যেটা না জানা। আমি তোমার কথা শুনে আমার কথা মনে হলো একটা জিনিস, সেটা হচ্ছে 7 হ্যাবিটস এর ক্ষেত্রে আমি এটা দেখি। 7 হ্যাবিটস আমি প্রায় 12-13 বার পড়ছি, এই বই হয়তো 3 বার, এতবার আমার পড়া হয়নি, কিন্তু 7 হ্যাবিটস আমি এটা ফিল করেছি। বিশেষ করে আমি যখন ক্লাস করাতাম, তারপরে আমি যখন ভিডিও ক্লাসে গেছি, তখন আমি আরো বেশি ফিল করছি। প্রতিবার পড়ার সময় একটা নতুন ডাইমেনশন পেয়েছি, কতটা গোলাপ ফুলের পাপড়ি খোলার মতো, এবং যত ভিতরে তত বেশি সতেজ, তত বেশি লাল। সো এই বইগুলোর ক্ষেত্রেও তাই, আমরা একবার যখন পড়ছি তখন হয়তো আমি গ্রামেটিক্যালি বুঝছি বইটার মিনিং কি, কিন্তু দ্বিতীয়বার পড়লে কিন্তু আমার জীবনের কিছু অ্যাসপেক্টের সাথে মিলে, তৃতীয়বার পড়লে আরেকবার, চতুর্থবার। সো যেহেতু জীবন এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ঘটনা ইউনিক, তখন অনেকগুলো জিনিস কিন্তু রিলেট হয়। সো প্রবাবলি এগুলো বই একবার পড়ে রেখে দেওয়া যাবে না, এটা হয়তো বারবার, মানে দিস বুক আর নট ফর জাস্ট গ্যাদারিং ইনফরমেশন, এটা মোটেও বা মানুষকে বলার জন্য না যে আমি এটা পড়ছি। হ্যাঁ, সো আমরা এটুকু বলতে চাই যে আমাদের এই ভিডিওগুলো দিয়ে কিন্তু লিটারেলি আমরা চাই যে আমরা বাংলাদেশে আমরা যারা আছি সবাই মিলে আমরা এগুলো থেকে লিটারেলি কিছু লার্ন করি এবং নিজেদেরকে এবং দেশকে সামনে আগায় নিই। ফলে এই জন্য আমাদের রিকোয়েস্ট যে জাস্ট বই পড়ার জন্য পড়া না, দরকার হলে পুরো 1 বছর বা আরো বেশি সময় নিয়ে একটা বই পড়ি, কিন্তু বইটা ডেপথে যাওয়ার চেষ্টা করব এবং এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, সো তাহলে আমরা একটু লেসনগুলোর দিকে যদি যাই, সো আমরা স্টোরির দিকে মোটামুটি একটু কভার করলাম। সো আমার মনে হয় যে আমরা একটা ছোট্ট একটু ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পরে এসে আমরা হচ্ছে যে বইয়ের যে সিক্রেটগুলো আছে এখানকার কিছু কিছু জিনিস আমরা যতটুকু পারি স্বল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসলাম এবং এখন আমরা বইয়ের যে 13টা প্রিন্সিপাল বা সিক্রেট বা লেসন আছে ওটার ভিতরে ঢোকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জাভেদ ভাই, আমি 13টা প্রিন্সিপাল তো অ্যাকচুয়ালি আমরা ডেফিনেটলি কভার করতে পারবো না, ইভেন যে কোনো একটাই হয়তো কয়েক ঘন্টা ধরে বলা উচিত, বাট আমি এইভাবে প্রশ্নটা হয়তো ফ্রেমিং করতে চাই যে এই 13টার মধ্যে থেকে কোন লেসনটা, মানে এই ধরনের প্রশ্ন আমি অনেকগুলো করবো, প্রথমত কোন লেসনটা আপনার কাছে মনে হয়েছে যে সবচেয়ে পাওয়ারফুল বা আপনাকে সবচেয়ে ইয়ে করছে, ধাক্কা দিছে কাইন্ড অফ? ওকে, সো আই থিঙ্ক যেটা প্রথম প্রিন্সিপাল আসে সেটাকেই বলতে হবে, কারণ বইটা কিন্তু আসলে স্টেপ বাই স্টেপই গেছে এবং ওরা কিন্তু প্রত্যেকবার বলছে সেকেন্ড স্টেপ টু রিচ, গেট রিচ, এই ধরনের কথা। তো সেই হিসেবে ওই ডিজায়ার যেটা, এবং ওরা বার্নিং ডিজায়ার বলেছে পরে জিনিসটাকে, ওইটা না থাকলে আসলে বাকি কোনো কিছুই কাজ করবে না। সো আই থিঙ্ক ওটাকেই বলতে হবে সবচেয়ে সেরা। মানে নরমালি ধর বার্নিং ডিজায়ার বলতে মানুষজন কি বোঝে? তীব্র আকাঙ্ক্ষা। তীব্র আকাঙ্ক্ষা, তো সবাই বলবে হ্যাঁ ভাই, আমিও তো ভালো রেজাল্ট করার জন্য তীব্রভাবে আকাঙ্ক্ষা আছে আমার, বা বড়লোক হওয়ারও আমার তীব্র বাসনা। তো মানে হোয়াটস নিউ ইন দ্যাট? আই থিঙ্ক ওখানে একটা গল্প দিয়েছে, সেই গল্প মানে একটা বাস্তব ঘটনাকে গল্পের আকারে উপস্থাপন করছে, ওটা জানলেই বোঝা যায়। আমি কি যাবো গল্পের মধ্যে? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। সো বার্নেস নামের এক লোক ছিলেন, তো উনি অনেক দূরে, আমেরিকার যে মূল শহর যেখানে টমাস আলভা এডিসনের অফিস ছিল, অরেঞ্জ, নিউ জার্সির অরেঞ্জে, সেখান থেকে বহু দূরে, আমাদের দেশের কনটেক্সটে আমরা ধরতে পারি মেবি রংপুরে একটা লোক বসে আছে প্রত্যন্ত গ্রামে, আর ঢাকা শহরে এডিসন বসে আছেন, এরকম একটা ব্যাপার। সো ওনার যে কোনো কারণে ওনার ডিজায়ার ছিল যে উনি এডিসনের বিজনেস পার্টনার হবেন। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিজনেস পার্টনার, নট এডিসনের অফিসে চাকরি করবেন, এডিসনের সাথে ঘুরবেন না, এডিসনের ব্যবসায়িক অংশীদার হবেন। এখন ওনার মতো একটা সাধারণ চাল চুনাবেন লোকার মাথায় কেন এটা ঢুকেছে এটা আমরা কেউ জানি না, বাট লেখক বলেছেন এটাই বার্নিং ডিজায়ার। এবং এটার জন্য উনি কি করেছেন, উনি এডিসন সম্পর্কে জানার চেষ্টা করেছেন এবং উনি কোনো ক্লু পাননি, কোনো লোক নেই যিনি তাকে এডিসনের সাথে কানেক্ট করবে এরকম। সো উনি একদিন যে খোঁজ নিয়েছেন এখান থেকে অরেঞ্জে যেতে কত খরচ হবে, সেই পরিমাণ পয়সাও তার পকেটে নাই, এখন কিভাবে সে যাবে? সো সে তার যা কিছু ছিল সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদিন একটা মালবাহী গাড়িতে, আমরা জানি যে মালবাহী গাড়িতে তো মানুষ ওঠে না, সো সেটা একটা বগির মধ্যে সে উঠে পড়ছে, উঠে সে অরেঞ্জে চলে আসছে এবং এডিসনের অফিসে গেছে। সো এডিসনের অফিসের নিচতলায় যখন তার সিকিউরিটি গার্ডরা বা সেক্রেটারি, আপনি কেন কোথায় যাবেন, বলছে আমি তো এডিসন সাহেবের বিজনেস পার্টনার হব। এইটা শুনে ওই যে ওর সেক্রেটারিও ঘাবড়ায় গেছে যে এই ধরনের একটা লোক এরকম একটা কথা বলার দুঃসাহস কোত্থেকে পাচ্ছে। তো ওনাকে যখন এডিসনকে জিজ্ঞেস করেছে, এডিসনও খুব অবাক হয়েছে যে এরকম একটা খুব সাধারণ লোক কি করে তার, তো বলছে ঠিক আছে পাঠিয়ে দাও। তখন সে এডিসনের সামনে গেছে, এডিসন তাকে জিজ্ঞেস করেছে তুমি কি চাও, সে বলছে আমি আপনার সাথে ব্যবসা করবো। কি ব্যবসা করবে, হি হ্যাড নো ক্লু। তো তখন এডিসন খুব অবাক হয়েছে এবং বলেছে দেখো বাবা, আমার তো এই মুহূর্তে কিছু দেওয়ার নেই, তবে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে একটা ছোটখাটো কাজ করে কিন্তু তুমি থাকতে পারো। অ্যান্ড দ্য পারসন বার্নেস, উনি ওখানে এডিসন ওখানে চাকরি নিয়েছেন এবং অবাক হবে যে উনি ঘর মোছার কাজ করতেন এডিসনের। ঘর মোছার কাজটা উনি করতেন এবং উনি এই 5 বছর এডিসনের কাছাকাছি তার অফিস রুম মোছামুছি, এটার মাধ্যমে উনি এডিসনের অনেক কিছু জানার সুযোগ হয় ওনার। এবং একটা পর্যায়ে দেখা যায় যে
এডিসন তো বিজনেসম্যানও ছিলেন, বিজ্ঞানীর পাশাপাশি। তো মার্কেটে ওনার আবিষ্কৃত অনেক প্রোডাক্ট অনেক চলতো। তো এডিসন একটা প্রোডাক্ট বানিয়েছিলেন যেটা মোর অন একটা পুরনো টেলিফোনিক সিস্টেম জাতীয় হয়তো কিছু একটা, এডিফোন নাম। সো এডিফোনটা উনি মার্কেটাইজ করার চেষ্টা করছিলেন। তো এই বার্নেস ঘর মোছার ফাঁকে ফাঁকে খেয়াল করতেছিলেন যে এডিসন তার সমস্ত সেলস টিমকে নিয়ে বসেছেন এবং ওদেরকে বলছেন যে এডিফোনটা কত ইম্পর্টেন্ট এবং কেন মার্কেটে এটা বিক্রি করতে হবে। বাট ফর সাম রিজন তার কোনো সেলসম্যানই এটাকে বিক্রির উপযোগী মনে করছিলেন না, এবং সবাই বলছিলেন যে স্যার আমরা এটা পরে বেচবো, হয়তো তাদের অন্য কোনো জিনিস মার্কেটে বেশি ভালো চলছিল, যেটা হয় অনেক সময় বেশি প্রোডাক্ট থাকলে। তো সবাই টার্ন ডাউন করে চলে যায়। এডিসন একটু হতাশ হন, কিন্তু তার সেলস টিমের উপর তার বিশ্বাস করতে হবে। সো এডিসন ওই জিনিসটা মাথা থেকে ছেড়ে দেয়। ওই সময় যখন এডিসন ডেস্কে গিয়ে বসেন, তখন বার্নেস এডিসনকে যাই বলেন যে স্যার আমাকে যদি সুযোগ দেন আমি প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করব। তো এডিসনের জন্য আসলে হারানোর কিছু ছিল না। তো এডিসন বলে ঠিক আছে করো, আর গত 5 বছরে তো একটা মিনিমাম বিশ্বস্ততা তৈরি হয়েছে। তখন তাকে 12-13টা এডিফোন দিয়ে দেয়। বলা বাহুল্য এডিফোন খুব একটা জরুরি দরকারি জিনিস ছিল, সে কিন্তু সবগুলো সাকসেসফুল মার্কেটে বিক্রি করে দিয়ে আসে। তারপর তাকে আরো কিছু দেয়। একটা পর্যায়ে বার্নেস বলেন যে এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটার সেলসের রেসপন্সিবিলিটিটা আপনি আমাকে দিয়ে দেন। তো এডিসন বলে কেন তোমাকে এটা দিতে হবে, তুমি তো কমিশন পাচ্ছ। বলছে না আমি তো আপনার ব্যবসার সহযোগী হবো, আপনার 5 বছর আগে বলছিলাম, সো এই সুযোগটা আপনি আমাকে দেন। সো এডিসন ওয়াজ সো হ্যাপি উইথ হিম যে ওই লোকটা এই যে 5 বছর আগের এই একটা জিনিস মাথায় নিয়ে আছে এবং তার জন্য সে এতদিন পরেও লেগে আছে এবং একটা সাকসেসফুল করলো। এবং এভেনচুয়ালি বার্নেসকে কিন্তু এডিফোনের হোল আমেরিকার লাইসেন্স দিয়েছিলেন এডিসন। এবং একটা কথা মানে আমেরিকাতে খুব প্রচলিত বাগধারার মতো যে ইনভেন্টেড বাই এডিসন অ্যান্ড মার্কেটেড বাই বার্নেস। মানে যখনই কোনো জিনিস কম্বাইন ভাবে করার চেষ্টা করেছে, সোহাগের আবিষ্কৃত জাভেদ কর্তৃক পরিবেশিত, মানে এরকম একটা ব্যাপার। সো এই জায়গাটুকুতে যদি আমরা একটু ফোকাস করি, যে বার্নেস কিন্তু মনে করতে চাইতে পারতেন যে আমি এডিসনের সাথে কাজ করব, এডিসনের সাথে সেলফি তুলবো, এটা এখনকার সমাজে কিন্তু তাই, বা এডিসনের অটোগ্রাফ নিব, বা ভাবতে পারতেন এডিসন সাহেবের সাথে দেখা করে দেখি লোকটা কেমন, চাকরি খুঁজে দেখবো, ভালো লাগলে করব, না করলে চলে যাব। হাজারটা অপশন ছিল কিন্তু তার মাথায়। এবং আমি শিওর এই 5 বছরে ধোয়া মোছার কাজ করতে গিয়ে তার অনেকবার অনেক ধরনের বাজে অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। তার অফিসে অনেক বড় বড় মানুষকে উনি আসতে দেখছেন, চলে যেতে দেখছেন, অনেক মানুষকে পরাজিত হতে দেখছেন। কিন্তু তার মাথায় কিন্তু বার্নেসের মাথায় একবারের জন্য এই জিনিসটা কিন্তু আসেনি যে আমি ফেল করলে কি করব। এবং এই বইয়ের মধ্যে ওখানে একটা জায়গায় আমরা তারেক বিন জিয়াদের সম্পর্কে আমরা জানি যে উনি যখন স্পেন জন্য গেলেন, তখন ওই একটা পাহাড়ের কাছে পৌঁছে বললেন যে পাহাড়ের নামটা আসলে আমার অল্পর জন্য মিস করে যাচ্ছি, পরে মনে হলে বলবো, বললেন যে জিব্রাল্টার প্রণালীর সামনে, হ্যাঁ তারেক আল জাবাল থেকে জিব্রাল্টারের নামটা আসে। তো ওখানে বলে যে আমাদের জাহাজগুলো পুড়িয়ে দাও। তখন যে তার স্যার আমরা যাবো কিভাবে, তাহলে বলছে আমরা তো যাবো না। এই যে থটটা, যদিও এই বইতে কিন্তু উনি এই মুসলিম জেনারেলের কথা লেখেননি, এটা আমি যোগ করে বললাম কারণ আমরা তো ইতিহাসটা জানি, বাট ওনারা বলছে একজন জেনারেল এরকম করেছিলেন। সো এইটা বার্নিং ডিজায়ার, যখন একজন মানুষ বলছে যে পিছনে সবকিছু পুরায় দাও, তাহলে কিভাবে যাব, ফেরার রাস্তা নাই, যাব না, আইদার তুমি উইন করো। এবং আমি সোহাগ মানে 100% কনফিডেন্স নিয়ে, কনভিকশন নিয়ে বলতে পারি, কেউ যদি এই কাজটা করে, আমি আমার নিজের জীবনেও কিন্তু কিছু করার চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু ওই কনভিকশন নিয়ে এখন পর্যন্ত করতে পারি না। আমি কিন্তু এটা মানে ক্যামেরার সামনে বলছি প্রকাশ্যে, এবং আমি এটা কিন্তু বুঝি, আমি বুঝি না তা না, গ্যাপটা আমার কোথায়। কিন্তু যে কোনো কারণে প্রবাবলি সামাজিক কোনো প্রেশার হতে পারে, দোষ দেওয়া খুব সোজা সমাজকে, আবার আমার নিজেরও হয়তো আত্মবিশ্বাসের কোনো জায়গায় হয়তো সামান্য ঘাটতি, আমি কিন্তু পারি নাই বা পারছি না, আমি প্রতি মুহূর্তে চেষ্টা করছি। এবং আমি এটাও জানি যে আমি ওইটা যেই দিনই করে ফেলবো, ওই ব্রিজটা যেদিনই বার্ন করব, তারপরের দিন থেকে কিন্তু সাকসেসের রাস্তাটা তৈরি হবে। কিন্তু এই যে ভয়, এই যে কি হবে, এই যে আমার সোশ্যাল স্ট্যাটাস কি হবে, আমাকে মানুষ কি বলবে, যদি ফেল হই তাহলে কি হবে, এত কিছু দিয়ে বার্নিং ডিজায়ার কাজ করে না। সো আমরা এটা বলতে পারি যে বার্নিং ডিজায়ারটা এই লেভেলের ডিজায়ার যে I don't have any option, I don't care, যাই হোক এইটাই আমার লাগে। সো আমার কাছে মনে হয় যেটা যে আমি এরকম সাকসেসফুল হব কিনা, রিচ হব কিনা, ইটস মাই চয়েস। হ্যাঁ, বাট কেউ যদি মনে করে হ্যাঁ আমি রিচ হব, তাহলে এই চয়েস যদি আমি নেই, দ্য ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা আমি যেটা চাই, এটা চাই হইতেই হবে, এটা অ্যাট এনি কস্ট, যে কথাটাকে বলে অ্যাট এনি কস্ট, যে আমি
এডিসনের পার্টনার হব এট এনি কস্ট, আমি তার ঝাড়ুদার হয়েছি কাইন্ড অফ, তাই না? রাইট। দেয়ার ওয়াজ আনসার্টেনিটি, জীবনেও উনি আমার পার্টনার বানাবে কিনা, এই সেলসের যে অপরচুনিটি আমার আসবেই, কবে আসবে আমি জানি না, রাইট। বাট whenever he has got that level of burning desire, তাই না? ট্রু। এবং এখানে দুটো বিষয় বলবো, সেটা হচ্ছে একটা রিচের প্রসঙ্গটা যেহেতু আসলে আমার কাছে মনে হয় না যে কোনো মানুষ, তুমি বলতে পারবা তুমি অনেক বড় বিজনেস করো, আমার মনে হয় না কোনো লোক টাকা ইনকাম করবো বলে টাকা ইনকাম করতে পারে। আমার কাছে মনে হয় কোনো একটা কাজ করার চেষ্টা করে মানুষ, সেই কাজটার সাকসেস তার জন্য অনেক সাকসেস নিয়ে আসে, তার মধ্যে হয়তো টাকা একটা, কারণ টাকা দিয়ে মেজার করা যায়। আমি এটা নিয়ে ওই যে আইমানের সাথে একটা ভিডিও করছিলাম, ওই যে উদ্ভাসের বিজনেস সিক্রেট নিয়ে, প্রায় 2 ঘন্টার একটা ভিডিও, ওখানে এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলছি যে যারা ধরনের হচ্ছে হলো যে ছোটখাটো একটা ব্যবসা করে ভালোই টাকা কামাইছে, চলে ভালো, ওগুলো অনেকে আছে যে হ্যাঁ টাকাকে টার্গেট করে, বাট যে কেউ একটা ট্রিমেন্ডাস কিছু বিল্ড করছে, দ্যাট ইজ নট ফর মানি। আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার এক্সপিরিয়েন্স আর আমার পড়ালেখা, 3টা মিলাই আমি বলতেছি, তারা হচ্ছে দে ডেডিকেট দেয়ার লাইফ টু ক্রিয়েট something new বা something valuable, some new values যেটা যখন ক্রিয়েট হয় তখন মানুষজন ওইটা, মানে আমি ওই যে ওইখানে ওই টার্মটা ইউজ করেছিলাম, বিজনেস ম্যাগনেট ক্রিয়েট হলে ম্যাগনেটকে দৌড়াইতে হয় না, ম্যাগনেটের কাছে সব চলে আসে। আফটার মানি, রাইট, রানিং তো একটা খুব টায়ারসাম প্রক্রিয়া, আমি যদি দৌড়াইতে থাকি মানে আমি কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে যাবো, আমি আর দৌড়াবো না, রাইট। বরং তারা নিজেদেরকে বিল্ড করে টু বিকাম এ ম্যাগনেট হয়ে গেলে সে সবকিছুকে পুল করে, সবকিছু তার কাছে চলে আসে, মানি জাস্ট ইজ কনসিকুয়েন্স, রাইট। আমার কাছে ওটা মনে হলো যে ওইখানেও কিন্তু উনি বড়লোক হতে চাননি, উনি কিন্তু এডিসনের ব্যবসায়িক পার্টনার হতে চান, এটা তার জন্য একটা প্রেস্টিজিয়াস ম্যাটার ছিল। সামহাও উনি এডিসনকে এত বেশি ভালোবাসতেন যে উনি এডিসনের কাছে আসতে চান, হয়তো মহিলা হলে তো প্রেমে পড়তেন, হয়তো এডিসনকে বিয়ে করবে এরকম হয়তো ভাবতে পারতেন, যেহেতু পুরুষ লোক উনি ভেবেছেন ব্যবসায়িক অংশীদার হবে, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে ডেফিনিট, ডিজায়ারটাকে ডেফিনিট হতে হবে, সেটাও কিন্তু বলেছে যে আমি আসলে কি এডিসনের সাথে ঘুরবো না আমি এডিসনের ব্যবসায়িক পার্টনার হব। সো বার্নিং ডিজায়ারের ক্ষেত্রে এই জিনিসটাও তিনি উল্লেখ করেছেন, হিল, যে জিনিসটা যতটুকু সম্ভব প্রেসাইজ করে নিতে হবে। আমার মনে হয় আমাদের ডে টু ডে লাইফে আমরা এটা প্রেসাইজ করি না। এটা খুব ভালো বলছেন। আমি যখন এই যে ইন্টারভিউতে জিজ্ঞেস করি যে হ্যাঁ তুমি তো ঠিক আছে ক্যারিয়ার শুরু করলা, সো ক্যারিয়ারে কি স্বপ্ন দেখতেছো, হ্যাঁ থ্রু দিস ক্যারিয়ার, ভালো কিছু একটা করো, একটু ওয়াইড এন্ড ভেগ, হ্যাঁ ভালো কিছু একটা করো, ভালো কিছুটা কি, ইউ হ্যাভ টু ডিফাইন। আই থিংক প্রসঙ্গক্রমে আমরা এটাও বলতে পারি যে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ হতে পারে আমাদের অভিভাবকদের জন্য বা আমাদের ছেলেমেয়েদের জন্য। আমাদের ছেলেমেয়েদেরকে যদি জিজ্ঞেস করে কি হবে বাবা মাকে, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটাও কিন্তু খুব ভেগ একটা ব্যাপার, কারণ আমাদের সোসাইটিতে কিন্তু 22-23 বছরে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, তারপরে কিছু করা লাগবে না লাইফে, আসলে কিন্তু তাই হয়। এই জন্য আমরা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্রফেশনাল লোকদেরকে কিন্তু খুব যে ভালো কাজ করতে পারি আমরা হয় না, কারণ ওই 22 বছরের পরের গোলটা তো আর ডিফাইন থাকে না। ওকে না ঠিক আছে, আই থিংক আমরা এখনো লাইনেই আছি। তো এর পরের যে প্রশ্নটা করতে চাই যে ধরেন 13টা স্টেপ তো অনেক লম্বা, এরপরে ঠিক আছে এটা শুরু করলাম, তারপরে 13 পর্যন্ত যাওয়ার আগে মাঝখানে আর কোনটা মনে হয়েছে আপনার কাছে যেটা হচ্ছে নন ইনটুইটিভ, লাইক যে মানে চিন্তা করে নরমালি মাথায় আসে না, ঠিক আছে আমাকে লেগে থাকতে হবে, এগুলা মাথায় আসে বা আমরা প্রচুর শুনি, ওখান থেকে আপনি কোনটাকে বলতে পারেন? আমি যদি একবারে মাঝখানে হঠাৎ করে যে একটা জিনিস খুঁজি তাহলে আমি বলবো পাওয়ার অফ মাস্টার মাইন্ড। আই ডোন্ট নো কোথায় আছে এটা, এটা হচ্ছে 7 বা 8 নম্বরে হয়তো 9th স্টেপ পাওয়ার অফ দ্য মাস্টারমাইন্ড গ্রুপ। হ্যাঁ, সো আমি আমার জীবনে এটার অভাব খুব বোধ করছি এবং আমার মনে হয়েছে যে, এবং এটা আমি যেদিনই পড়েছি এবং এটা আসলে কি সেটা একটু আগে, হ্যাঁ ওটা বলবো, যেদিনই আমি জেনেছি এর পর দিন থেকে আমি অ্যাক্টিভলি এই জিনিসটা আমি খোঁজার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে একজন মানুষের সীমাবদ্ধতা আছে, থাকবেই, এবং একজন মানুষ যতই চেষ্টা করুক কোনো ব্যাপারে একটা আলটিমেট জায়গায় তার পক্ষে একটা চিন্তার জায়গায় পৌঁছানো সম্ভব না। সেজন্য উনি বলেছেন যে তার কাজটাকে যদি গতিশীল করতে হয় অনেক মানুষের জন্য, এখানে একটু মানে ক্ল্যারিটি আনার চেষ্টা করি। ফর এক্সাম্পল ভ্যান গগ, তার কিন্তু অন্য আরো মাস্টারমাইন্ড দরকার হয় না, সে একাই চিত্রশিল্পী বিশাল কিছু হয়ে গেছে, বাট অ্যাজ হি ইজ টকিং অ্যাবাউট বিল্ডিং সামথিং গ্রেট, মেবি এমনও হয়তো আমি কথা প্রসঙ্গে হয়ে যাবে, হয়তো ভ্যান গগের মাস্টারমাইন্ড গ্রুপ থাকলে উনি হয়তো আরেক লেভেলের ভ্যান গগ হতেন, মেবি আমি জানি না, মানে আমি এটার সাথে রিলেট করার চেষ্টা করলাম। তিনি বলেন যে একজন মানুষ যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবে, এই জন্য তার দরকার হচ্ছে তার লাইনের কিছু লোকের সাথে সবসময় কানেক্টিভিটি বিল্ড করা এবং তাদের সাথে তার সমস্যাটা বা অপরচুনিটিটা শেয়ার করা। এবং উনি এটাও বলেছেন যে মাস্টারমাইন্ড গ্রুপ খুঁজতে গিয়ে আমরা যেন সবসময় স্বার্থপর হয়ে না যাই, যেন আমি মনে করবো 9 জন লোক আমাকে শুধু বিভিন্ন ব্যাপারে পরামর্শ দেবে, তো ওই 9 জন লোক কি পাবে?
তারও তো অনেক কাজ আছে, সেই জন্য তার দরকার হলে তাকে বিজনেস পার্টনার করা, তাকে কোনোভাবে একটা মোটিভেশনের ভিতর নিয়ে আসতে হবে যাতে সেই 9টা লোক বা সেই 5টা লোক জন্য আমার জন্য কাজ করে এবং তার অবসরের জন্য সে আমাকে নিয়ে ভাবে। এবং এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে এই বইয়ের বাইরে গিয়ে যদি আমি বলি, আমরা কিন্তু আমাদের নিজেদের প্রবলেমটা কিন্তু বুঝতে পারি না বা ধরতে পারি না, বিকজ আই এম পার্ট অফ দ্য প্রবলেম। বা কখনো কখনো আমরা এত বেশি বকডাউন থাকি যে আমরা তো সলিউশনের রাস্তাগুলো দেখি না। হ্যাঁ, যেমন বলে বোতলের ভিতর থেকে লেভেল বোঝা যায় না। এক্স্যাক্টলি। সো বাইরে থেকে যখন কোনো মানুষ দেখে তখন দে আর ফ্রি টু সি থিংস, এবং তাদের আসলে ওইভাবে স্বার্থটা তো জড়িত না, সেটা কিন্তু একটা ইমোশনলেস কানেক্টিভিটি বিল্ড করতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যেটা বইয়ের ভিতরে আছে, সেটা বলেছে যে আমাদের জ্ঞান এবং এক্সপিরিয়েন্স কিন্তু সীমাবদ্ধ, সো সেখানে আমাদের মাস্টারমাইন্ড গ্রুপ ক্যান হেল্প আস। এবং উনি বলেছে যে যদি আমরা সত্যি একটা স্বপ্নকে একটা মানুষ থেকে যদি অনেক মানুষের মধ্যে ছড়াতে চাই, তারা বলেছে মাস্টারমাইন্ড গ্রুপ ইজ মাস্ট। সো সেক্ষেত্রে মাস্টারমাইন্ড গ্রুপের ক্ষেত্রে বলেছে যে সব যে সিনিয়র মানুষ হতে হবে তা কিন্তু নয়, এটা ইট ক্যান বি জুনিয়র, ইট ক্যান বি এনিবডি অ্যারাউন্ড ইউ, যে তোমাকে বুঝে এবং যে তোমার জন্য একটু ভাবতে রাজি আছে এবং যে তোমাকে কষ্ট করে পজিটিভ বা নেগেটিভটাও বলবে। আমরা কিন্তু অনেক সময় বলি না। সো আমি কেন হঠাৎ করে এটা বললাম, আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা আসলে কারো কাছে সাহায্য চাইতে খুব হীনমন্যতা বোধ করি, পার্টিকুলারলি জুনিয়রদের কাছে কিন্তু আমরা কোনো কিছু শিখতে চাই না, এটা কিন্তু আমাদের একটা বিরাট সমস্যা। আই থিঙ্ক এখন একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু এটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সবসময় আমি উপরে জিজ্ঞেস করবো যে আমার কি করা, কিন্তু হচ্ছে আমার মাস্টারমাইন্ড গ্রুপে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে। ইন্টারেস্টিং। আই থিঙ্ক ইউ আর লাকি এন্ড এবং আমার মনে হয় তোমরা অনেক অ্যাক্সেস দাও জন্যই হয়তো তারা তোমাদের সাথে কথা বলে। সো আমি নিজে থেকে এটা থেকে খুব উপলব্ধি করছি, এবং আমি ড্রিমস ফর টুমরোর জন্য কিন্তু মাস্টারমাইন্ড এখন খুঁজে বেড়াচ্ছি, তোমাকেও ধরে ফেলবো মাস্টারমাইন্ড করার জন্য। বাট একটা কঠিন ব্যাপার কি, মাস্টারমাইন্ড গ্রুপের যারা থাকে তারাও কিন্তু বিজি মানুষ সবাই, সো সবাই যে ওই জিনিসটা নিজের সময় থেকে বের হয়ে এসে আরেকজনকে সাহায্য করবে, এটা কিন্তু খুব কঠিন। ওই জন্য কিন্তু বার্নিং ডিজায়ারটা এমন পর্যায়ে যেতে হবে যেন মাস্টারমাইন্ড গ্রুপের ওই লোকরাও যেন বুঝে যে না, এই ছেলেটা বা মেয়েটা তো অনেক আচ্ছা করি একটু। কেউ যদি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে তখন কিন্তু আমরা তাকে সাহায্য করি, কিন্তু আমাদের যে জায়গাটা খটকা লাগে যে আমরা শিওর না যে তার আসলে উদ্দেশ্যটা কি, সে করবেটা কি। অনেক সময় কিন্তু আমরা হয়তো এমন কোনো কিছুর পার্ট হতে চাই না যেটার রেজাল্টটা হয়তো একটা নেগেটিভ কনসিকুয়েন্স নিয়ে আসলো, থাকে না, তখন আমরা কিন্তু মানুষকে বুঝতে চাই যে আসলে ওর মূল উদ্দেশ্যটা কি, আমরা বুঝি সে কি নাম কামানোর জন্য করছে না সে রিয়েলি একটা নতুন ভ্যালু এডিশন। ওই পরীক্ষাটার প্রমাণ দেওয়াটাও কিন্তু বার্নিং ডিজায়ারেরই পার্ট। ওকে, সো যেমন ধরেন অনলাইনে তো এখন প্রচুর মেন্টর আমি অনলাইনে খুঁজে পেতে পারি, সো তারা কি আমার মাস্টারমাইন্ড গ্রুপ হিসেবে কাজ করতে পারে? অথবা দ্য রাইটার্স যারা বইটা লিখে গেছে। মেন্টর বলতে তুমি কাকে বোঝাচ্ছ, একটু এক্সপ্লেইন করো আমাকে। এনি গ্রেট থিঙ্কার, ফর এক্সাম্পল নেপোলিয়ন হিল, তার এই বই পড়তে অ্যাকচুয়ালি হি ইজ টকিং টু মি। আই আন্ডারস্টুড। আমি যতটুকু বুঝেছি পড়ে, সেগুলো জীবিত মানুষ হওয়ার কথা, অর্থাৎ দ্য পারসন আই ক্যান ইন্টারঅ্যাক্ট, আই ক্যান টক, এরকম হওয়ার কথা। বাট আমি তোমার স্পিরিটটা বুঝতে পারি, এই ধরনের বইও কিন্তু একটা মাস্টারমাইন্ড গ্রুপের একটা অংশ সে আমাকে ওয়ান ডাইমেনশনালি আই থিঙ্ক সেই জায়গাটা সে অন্য কোনো একটা জায়গায় কভার করেছে, আমি চ্যাপ্টারটা আমি মনে করতে পারছি না, বাট একটা জায়গায় বলেছে যে আমাদের যে চিন্তার জগৎটা সেইটা 2 রকম আছে। একটা হচ্ছে যে আমরা ওই জ্ঞানগুলো বিভিন্ন মাধ্যমে আমরা গ্রহণ করি, সেটা প্রথাগত মাধ্যম আছে একাডেমিক, আবার অপ্রথাগত আছে স্কুল কলেজের বাইরে গিয়ে আমরা হয়তো একটা সিনেমা দেখে শিখছি, একটা বই পড়ে শিখছি। কিন্তু উনি কিন্তু এইটার থেকে উনি যে মোর অন ল অফ অ্যাট্রাকশনের যে ওই জায়গাটার উপর খুব জোর দিয়েছেন, এবং উনি বলেছেন যে মানুষের চিন্তাটা একটা ইনফাইনাইট ইন্টেলিজেন্সের সামান্য একটু পার্ট, যেটা আমি ধারণ করে বসে আছি, এবং আমি যতক্ষণ পর্যন্ত না ওই ইনফাইনাইট ইন্টেলিজেন্সের সাথে কানেকশন বিল্ড করব ততক্ষণ পর্যন্ত আসলে ট্রিমেন্ডাস বড় কিছু তৈরি করা যাবে না। এটা উনি অত নলেজ বা থট কোনো একটা জায়গাতে এই ব্যাপারে ডিসকাস করেছেন। সো আমি বইটাকে ওই ক্যাটাগরির মধ্যে সোহাগ রাখি, যেটা হচ্ছে নলেজ পার্টে, বাট মাস্টারমাইন্ড গ্রুপটা মোর অন এক্সপান্ডিং থটস অ্যান্ড হ্যাভিং আন্ডারস্ট্যান্ডিং আমি রাইট করছি কিনা, কখনো কখনো বড় চ্যালেঞ্জ যে তুমি কেন এটা করছো, এটা তো সময় নষ্ট হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো দরকার আমার মনে হয়। সো এরপর প্রশ্ন যেটা করতে চাই যে এই 13টা পয়েন্টের মধ্যে প্রথমবার আপনি যেহেতু 3বার পড়ছেন বইটা, সো প্রথমবার পড়ে ধরেন আপনার কাছে খুব বোগাস মনে হয়েছে যে এটা কি, বাট পরে গিয়ে ফিল করছেন যে ওয়াও এটা তো ইটস এ জেম, সো এরকম কোনো পয়েন্ট কি মনে হয়েছে, বা বোগাস না হোক যে বুঝেন নাই বা তেমন কিছু মনে হয় নাই বা ধোঁয়াশা মনে হয়েছে, বাট পরে গিয়ে আস্তে আস্তে জিনিসটা
ক্লারিফাইড হয়েছে এরকম? বেসিক্যালি 7 হ্যাবিটস পড়ার পর আসলে সোহাগ আমার ভিতরে এমন একটা জিনিস তৈরি হয়েছে যে আমার কাছে আসলে এখন আর বোগাস কোনো কিছু মনে হয় না, মানে কোনো কিছু বোগাস বলতে আমার অনেক ভয় হয়, বিকজ আসলে আমার এক্সপিরিয়েন্স তো নাই, সেই জন্য তার আমি এটা বলতে পারি না। বাট ফর এক্সাম্পল যেমন 6 সেন্স নিয়ে উনি বলেছেন, এই জায়গাটা কিন্তু হঠাৎ করেই মনে হয় যে এরকম কি আসলে কোনো কিছু আছে। বাট কোনো একটা মানুষ যদি আসলে বার্নিং ডিজায়ারকে বিশ্বাস করে বা ফেইথ নিয়ে যদি অটোমেটিক কিন্তু 6 সেন্স ফর্ম করে, এটা কিন্তু আমরা নিজেরাও বুঝি। এবং আমাদের খুব সাধারণ ছোট ছোট ঘটনার মধ্যেও কিন্তু আমরা এই জিনিসগুলো পাই। এবং এই বইটার তো একটা বড় অংশ কিন্তু ফিলোসফিক্যাল অনেক বিষয় আছে, তুমি তো নিশ্চয়ই পড়ছো। অনেকগুলো জিনিস আছে যেটা সায়েন্স দিয়ে প্রমাণ করা কিন্তু খুবই কঠিন, কিন্তু তুমি যখন ওই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ মেনে মেনে সামনে যাবা, তখন কিন্তু অফকোর্স 6 সেন্স মানবো। যেমন ল অফ অ্যাট্রাকশন আমি মানি, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি মানি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস করি। বাট সায়েন্টিফিক্যালি প্রমাণ কর, এখন হয়তো কিছু প্রমাণ আসছে, কিন্তু আমি এখানে আমি সায়েন্টিফিক প্রমাণের ইস্যু যেহেতু বলছেন, তো আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সায়েন্সকে এমন একটা লেভেলে চিন্তা করি যেটা অ্যাকচুয়ালি সায়েন্স নিজেও নিজের সম্পর্কে দাবি করে না, তাই না? আপনি যখন ক্লাসিক্যাল ফিজিক্স, এটা নিয়ে আমার একটা আলাদা একটা লেকচার বানানোর ইচ্ছা আছে যে সায়েন্স সম্পর্কে আমাদের ভুল ধারণাটা কি। আমরা এমন একটা ভান করতেছি যেন সায়েন্স সবকিছুর অ্যান্সার বের করে বসে আছে। কোয়ান্টাম মেকানিক্স মানে দৃশ্যপটে আসার আগ পর্যন্ত কিন্তু মানুষজন ধরে নিয়েছিল যে ফিজিক্সের সবকিছু বের করা শেষ, রাইট। দেন আপনার ওই কি ব্ল্যাক বডি রেডিয়েশন এবং আলোক তড়িৎক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে না পেরে গিয়ে তখন দেখলো যে না, আমাদের আরো জানার বাকি। দেন এখন আপনি চিন্তা করেন এন্টেঙ্গলমেন্ট থিওরি নিয়ে, যদি এটা আলোচনা একটু দূরে চলে যাচ্ছে, জাস্ট বাট স্টিল দেন রিলিভেন্ট, আমারও জ্ঞানের একটু বাইরেই মনে হয়, স্টিল দেন রিলিভেন্ট, যে ধরেন এন্টেঙ্গলমেন্ট থিওরি যেটা বলে, এটা হয়তো এত স্বল্প আলোচনায় বোঝা যাবে না, বাট খুব সিম্পলি আমরা এরকম শুনছি অনেক সময় যে একটা ছেলে হয়তো বিদেশে আছে বা অনেক দূরে আছে, সে ছেলেটা আজকে মারা গেছে বা দুর্ঘটনায় পড়ছে, মার মনে জানান দেয় বা সে ফিল করতে পারে সামথিং রং। এই ঘটনা আপনি জিজ্ঞেস করে দেখেন, 100 লোক বলবে যে হ্যাঁ এটা আমরা এক্সপেরিয়েন্স করছি। সায়েন্স এটার ব্যাখ্যা কি দিবে? সো আজ থেকে যদি আর 50 বছর আগে সায়েন্স জান কমপ্লিটলি বোগাস কথা এবং আনসাইন্টিফিক কথা, হোয়ারএজ কোয়ান্টাম মেকানিক্স এখন যে লেভেলে আসছে তাতে এক্স্যাক্টলি আমরা এটা ব্যাখ্যা করতে না পারলে আমরা ধারণা করতে পারি যে এটার সায়েন্স আছে, যে সায়েন্স এতদিন আমরা জানতাম না। এন্টেঙ্গলমেন্ট থিওরি বলে দুইটা ইলেকট্রন যদি খুব ক্লোজলি কানেক্টেড থাকে একসাথে, ধরেন যে খুব সিলিওয়েতে বলে ধরেন যমজ ইলেকট্রন, যমজ ভাই, এই দুইটা ইলেকট্রনের একটাকে যদি আপনি এত দূরে নিয়ে যান, অনেক অনেক দূরে, তো ওই ইলেকট্রনকে যে কোনো কিছু আপনি যদি চেঞ্জ করেন ইনস্ট্যান্টলি, এটা ইনস্ট্যান্ট। ওকে, যদি ওখান থেকে ইনফরমেশন আসতে হয় তাহলে তো লাইটসের স্পিডের বেশি স্পিডে তো আসতে পারবে না। ধরেন যদি আমি 3 লক্ষ কিলোমিটার দূরে রাখি, তাহলে ওখানে একটা চেঞ্জ করলে অ্যাটলিস্ট 1 সেকেন্ড লাগবে ইনফরমেশন আসতে, বাট এইটার চেঞ্জ হয় ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, এটা কিভাবে কাজ করে? এটা কিন্তু রহস্য, বাট এটা ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, বাট আমরা কিন্তু ফিজিক্যালি ডিসক্রাইব করতে পারবো না যে এটা কেন কিভাবে কাজ করে। এবং কোয়ান্টাম মেকানিক্সের বেশিরভাগ অংশই তো কাইন্ড অফ রহস্যময়। ফলে এইটা বলাটাই আনসাইন্টিফিক, যে সায়েন্টিফিক্যালি প্রমাণিত না, বিকজ সায়েন্স হ্যাজ গট হিজ ওন লিমিটেশন, কারণ সায়েন্স মাত্র and science is also in its way, right ক্রমাগত কাজ হচ্ছে। হ্যাঁ, ফলে যেমন মেডিটেশন নিয়ে আমার একটা সময় তো হিউজ ছিল, আমি আই এক্সপ্লোরড a lot of things, সো আরো 5-10 বছর আগেও যা কিছু সায়েন্টিফিক্যালি মেজার করা যেত না, এখন মেজার করা যায়। এখন নিউরোসায়েন্সের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ইউ ক্যান রিয়েলি লুক ইনটু দ্য থিংস। সো আগে যখন মানুষ বলে যে নামাজের মধ্যে আমাদের এই যে ধ্যান করতে বলে বা অন্যান্য কালচারও যে ধ্যান, সো একটা সময় মানুষ তো মনে করছে বোগাস, কি বসে বসে ধ্যান করতেছে, হাস্যকর মনে করছে। বাট এখন আপনি দেখেন টোটাল ওয়ার্ল্ডে মেডিটেশনকে কত রেসপেক্টফুলি দেখতেছে, রাইট, কত রকম টকিং আছে। তাহলে এটাই 30 বছর আগে বা 20 বছর আগে এটা সম্পর্কে আইডিয়া কি ছিল? সুডো সায়েন্টিফিক। তো এই জন্য এই বইয়ের ক্ষেত্রে আমারও প্রথমবারে অনেকগুলা জিনিস নিয়ে খুবই মনে হয়েছিল যে না, এগুলো বোধহয় এমনি কথার কথা। বাট পরবর্তীতে আই বিকাম ভেরি মাচ রেসপেক্টফুল, যখন আমার ওগুলোর নলেজ কিছু এখনো আমি সব বুঝে ফেলছি এটা বলবো না, বাট যখন ওই নলেজগুলো কিছু বিল্ড করছে, দেন হচ্ছে যে বিশেষ করে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে, হাউ হিউম্যান বডি ওয়ার্কস, এটা সম্পর্কে সায়েন্স অনেক কম জানে। বাট ওইটুকু আমি বুঝছি যে এই বইটা যখন ওই যে 500 লোকের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে লেখা, তারা জানে না এটা কেন ঘটে, বাট তারা জানে এটা করলে এটা হয়, এটা করলে এটা ইটস প্রুভেন, রাইট, যে কারণে মানে আই টেক ইট সিরিয়াসলি। ওকে, সো আমার নেক্সট প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে এইটার মধ্যে কোনোটা কি আপনার জন্য মানে খুব মিস্টেরিয়াস লাগছে, মানে আগের কোশ্চেনের মতোই, বাট
কোন লেসনটাকে কি অনেক বেশি মিস্টেরিয়াস মনে হয়েছে? মিস্টেরিয়াস না, বাট আই থিঙ্ক আমাদের দর্শকদের জন্য আমরা বলতে পারি যে বার্নিং ডিজায়ার থেকে কিভাবে ফেইথ ফরমেশন হয়। কারণ বইটার যদি আমরা স্টেপটা দেখি এভাবেই কিন্তু আছে, ডিজায়ার, দেন ফেইথ, দেন অটো সাজেশন, অ্যান্ড দেন উনি নলেজের দিকে চলে গেছেন। সো আমাদের একটা জিনিস দেখেন যে আমাদের যখন কোনো একটা কিছু আমরা ভাবতে শুরু করি, এটা কিন্তু একটা চিন্তার জগতে খেলাটা শুরু হয়, তাই না? কোনো একটা কিছু ভাবি আমরা, কারণ আমাদের ব্রেনের একদম বেসিক জায়গাতেই থটগুলো বসে আছে, এবং এমন অনেক থট তৈরি হয় থ্রু আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, যেটা হয়তো আমি জানিও না যে আমার মনে এরকম একটা থট তৈরি হচ্ছে। তাহলে সেই থটটা, এই জন্য কিন্তু থিঙ্ক দিয়ে শুরু করেছে বইটা, কারণ থট দিয়ে শুরু। এই থটটাকে আসলে বার্নিং ডিজায়ারের জায়গায় নিয়ে যেতে হবে, অর্থাৎ ওই থটটা আমার মাথায় আসলেই আমার মনে হতে হবে যে আমি আর কোনো কিছুকে পরোয়া করি না, তাই না? তার একটা সার্টেন থট, লক্ষ কোটি থটের মধ্যে একটা থটকে আমি একটা ডিফারেন্টভাবে ক্যাটাগরাইজ করলাম। তো উনি বললেন যে এইটা করার পরে কিছুদিনের মধ্যে তোমার মধ্যে আস্তে আস্তে আত্মবিশ্বাস ফর্ম করতে শুরু করবে। এই জিনিসটা আমি প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল আমার বুঝতে, যে আসলে কেন এটা হয়। মিস্টেরিয়াস জিজ্ঞেস করলে এই জন্যই বলছি, আই ডোন্ট নো হোয়েদার ইট ইজ মিস্টেরিয়াস অর নট, বাট একটা গ্যাপ হচ্ছিল মনে হলো। তো পরে আমি দেখলাম যে এটা কেন এটা হয়, কারণ যখন মানুষের মধ্যে একটা বার্নিং ডিজায়ার কাজ করে, ধরো কি হবে, কালকে সকালে বাবা আমাকে জামা কিনতে নিয়ে যাবে, তো আমি অন্য সব দিন কিন্তু রাতে অনেক গভীর ঘুমাই এবং পরের দিন সকালে আমাকে মা ডেকে তুলতে পারে না, কিন্তু ওই দিন কিন্তু আমার ঘুমটা সামহাও ঠিক মতো হয় না, তাই না? আমি রাতে স্বপ্নে জামা দেখি, সাবকনশিয়াস মাইন্ডটা ট্রিগার করে, এবং সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি আসলে ঘুম থেকে উঠে যাই। তাহলে কি হয় দেখো, ওই ডিজায়ারটা কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের একটা ঘড়ির মতো একটা টিক টিক করছে, আসলে বারবার নক করে যাচ্ছে, এবং সেই নকটা কিন্তু আমাকে অস্থির করে রাখছে। অস্থিরতা কিন্তু আরো অনেক কারণে হয়, গায়ে পায়ে একটা ব্যথা হলেও কিন্তু আমরা অস্থির থাকি। তো যে কোনো একটা ফিজিক্যাল চেঞ্জ হয়, এবং ওই চেঞ্জটা কিন্তু আমাদেরকে সবসময় জাগিয়ে রাখছে, না? এবং এর রেজাল্ট স্বরূপ আমি সকালে কি পাচ্ছি, সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠলাম এবং বাবা আমাকে সত্যি বাজারে নিয়ে গিয়ে একটা কাপড় কিনে দিল। তো আমার একটা আস্থার সাইকেল কিন্তু পূর্ণ হলো। এটা হয়তো আমরা এভাবে কখনো চিন্তা করি না, আমি বই থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা আমাদেরকে একটা রেজোনেন্স দেয় যে যেটা আমার পাওয়ার কথা, আর্লি মর্নিং আমি উঠলাম এবং আমি সেটা পেলাম। অন্য অনেক দিন এরকম হয়েছে, হয়তো বাবা বলছে সকালে আমি একটা কাজ করবো, সকালে ঘুম থেকে উঠতে আমি দেরি করে ফেলছি, ঘুম থেকে উঠতে বাবা অফিসে চলে গেছে। কিন্তু এই দিন এই সুযোগটা হয় নাই, বিকজ আমি সারা রাত আসলে অলমোস্ট নির্ঘুম ছিলাম। আমি জানি না কেন একটা আনন্দ মনে হচ্ছে, বাট এটা কিন্তু বার্নিং ডিজায়ার জায়গায় রাখছে, এবং সকালে জিনিসটা আমার হচ্ছে, এটা কিন্তু একটা ফেইথে কনভার্ট হলো। তো বার্নিং ডিজায়ার যখন মানুষ বারবার কাজ করতে থাকে, এবং মানুষ, আমরা যেটা কর্ম বলি বা কর্মা বলা হয়, এইটা কিন্তু মানুষ তখন করতে শুরু করে। এই প্রথম মানুষ কাজ করে, এবং এই কাজের জন্য সে একটু একটু করে রেজাল্ট পেতে শুরু করে। রেজাল্ট হয়তো 2 টাকা বিক্রি হলো, কি তার সংসারে একটু উন্নতি হলো, কি তার মনে একটা শান্তি আসলো, এই যে রেজাল্ট, এইটা কিন্তু তাকে আস্থা দিতে শুরু করে বা বিশ্বাস দিতে শুরু করে। এই ফেথটা আবার তার বার্নিং ডিজায়ারকে কিন্তু আবার রিইগনাইট করে, এবং এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং এই জন্য বার্নিং ডিজায়ার একসময় মানুষের মধ্যে ফেইথে পরিণত হয়, এবং মানুষ তখন একসময় বিশ্বাস করতে শুরু করে যে এটা আমি করতে পারবো। এবং যদি আমরা জাস্ট, আমার কথা বলতে বলতে মনে হলো, তুমি যদি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি দেখো, তাহলে সেই 1757 থেকে এই স্বাধীনতার আগ পর্যন্ত, মেবি 50 বছর আগ পর্যন্ত, নানাভাবে কিন্তু নানান সহিংস পন্থায় কিন্তু চেষ্টা হয়েছে ব্রিটিশদেরকে, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, তাই না? সেই সুভাষচন্দ্র থেকে, সেই ভগৎ সিং থেকে, আমাদের মাস্টারদা সূর্য সেন, কত হয়নি। কিন্তু সেখানে সাউথ আফ্রিকার সামান্য সাকসেসের পর গান্ধী মনে করলেন কি অহিংসভাবে এটা করা সম্ভব, এবং উনি যখন এখানে এসে করতে শুরু করলেন, নোবডি বিলিভড ইন ইট, রাইট? এবং আমরা জানি যে সশস্ত্র পন্থার একটা গ্রুপ, নেতাজি সুভাষচন্দ্র বা এই ধরনের বিশ্বাসে তারা যেতেনই না গান্ধীজির কাছে। হয়তো সম্মানের জন্য সামনে কথা শুনেছে, কিন্তু এটা হবে না। কিন্তু এই বৃদ্ধ লোকটা কিভাবে এটা মনে করতো যে এটা হবে? এটা কিন্তু এক ধরনের বার্নিং ডিজায়ার এবং ফেথ, এবং এটা হয়েছে জন্যই বাকি অংশটা পরবর্তীতে হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে ফেইথের জায়গাটা এরকম, যে আমরা যখন শুরু করব তখন অন্য কেউ তো বিশ্বাস করবেই না, আমারও হয়তো মাঝে মাঝে একটু হালকা খটকা লাগতে শুরু করবে, কিন্তু খটকাটা যখন একবার সলিড হয়ে যাবে, তখনই মানুষ বিরুদ্ধ পথে হাঁটতে শুরু করে, এবং তখনই কিন্তু বড় বড় বিপ্লব, আমরা পজিটিভ ফিডব্যাক লুপ যেটা বলি না, এবং যদিও সে সমস্ত পৃথিবীর বিরুদ্ধে হাঁটছে, সেটা আমরা ম্যান্ডেলাকে দেখতে পারি, বা যত বড় মানুষকে খুঁজলে কিন্তু এই এক গল্পই বের হয়ে আসে। এবং আমার কাছে মনে হয় ওই জিনিসটাই তাদেরকে বাঁচিয়ে রাখে, ওই জিনিসগুলোই তাদেরকে চলার শক্তি দেয়। আমি তো মাঝে মাঝে ম্যান্ডেলার এটা 27 বছরের জেলে, আমি মাঝে মাঝে ভাবি যে মানে হাউ কাম আমার যদি কোনো কারণে 10 বছরের জেল হয়, আমি তো আর উঠে দাঁড়াইতে পারবো না, কিন্তু কিভাবে একটা লোক 27 বছর ধরে, এটা কিন্তু একটা
সিরিয়াস ম্যাটার। 27 বছর একটা দর্শনকে সে ধারণ করে থাকলো, মানুষ থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, রাইট? এবং 27 বছর পর সে সেটাই আবার এক্সিকিউট করলো। এটা কিন্তু একটা মানে একটা রূপকথার মতো, কিন্তু আসলে পারা গেছে বিকজ অফ বার্নিং ডিজায়ার এন্ড ইভেন্চুয়ালি প্রবাবলি ইট ট্রান্সমিউটেড ইনটু ফেথ। রাইট, ওকে। সো আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ছোট্ট ব্রেকের পর আমরা আবার ফিরে আসছি। আচ্ছা, বিরতির পর আমরা ফিরে আসলাম। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি। আমি শেষ পর্যায়ে এসে জায়েদ ভাইয়ের কাছে খুব স্পেসিফিক ছোট ছোট 2-3টা প্রশ্ন করবো। একটা হচ্ছে যে এই পুরো বই থেকে আপনি কিছু কোটেশন এক্স্যাক্টলি হয়তো এখন মুখস্থ নাও থাকে, বা আপনারা তো বই দাগানো আছে, কিন্তু খুঁজে বের করা খুব মুশকিল হবে। সো আপনি 2-3টা কোটেশন শেয়ার করতে চান কিনা, যদি এই মুহূর্তে খুঁজে না পান আপনি একটু শেয়ার করে রাখবেন, তাহলে হচ্ছে আমরা হয়তো ভিডিওর নিচে বা কোথাও বা লিংকে আমরা কিছু কোটেশন লোকজনের সাথে শেয়ার করতে চাই। আর আরেকটা জিনিস একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে জাভেদ ভাই এইটার লেসনগুলো নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছেন সেটা ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জাভেদ পারভেজ লিখে সার্চ করলে পারবেন, আর আমরা হয়তো কমেন্ট সেকশনে আমরা লিঙ্কটা ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আরেকটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারেন। এবং তবে উনিও ওখানেও বলেছেন, এখন আমরা আবার বলছি যে যদি এই বই থেকে লেসন নিয়ে লাইফ ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ভিডিও দেখা মোটেও, ভিডিওটা হচ্ছে জাস্ট শুধু এই যেমন আমরা কথা বললাম একটা উৎসাহ তৈরি করা, কিন্তু একটা বই পড়া, আমরা যেহেতু 4-5 বার পড়ার কথা বলছি না, অ্যাট লিস্ট একবার তো পড়তে হবে। না পড়লে কিন্তু আসলে জাস্ট শুনে জাস্ট ইনফরমেশন গ্যাদার করা, বাট লাইফে যদি বেনিফিট নিতে চাই পড়তে হবে, ডিপার লেভেলে যেতে হবে, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। একটা কুইকলি একটা তথ্য দিই সোহাগ, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল প্ল্যান ছিল না, কিন্তু বইটার আমি অনুবাদে হাত দিছি। সো আমি নিশ্চিত না বইটা বইমেলায় চেষ্টা করব আমি অনুবাদটা করার। খুবই ভালো হলো, কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেশনে যে 3টা করছি, প্রথমটার তো অনুবাদই নাই, সেকেন্ডটা সবাই ভাই কোন অনুবাদ ভালো, এবং অনুবাদ ব্যাপারটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন চেষ্টা করতেছে সবাই, আসতেছে, বাট এটারও বেশ কয়েকটা অনুবাদ আছে। সো আমার মনে হয় যে আপনারা তাহলে আই হ্যাভ ট্রাস্ট অন হিম। সো আপনারা আর কিছুদিন ওয়েট করেন, ফেব্রুয়ারি বইমেলার আগে আশা করি জাভেদ ভাইয়ের অনুবাদটা চলে আসবে। সো সেটা বোধহয় আমি কনফিডেন্ট অনেক বইমেলায় যদি বই আসে তুমি মোড়ক উন্মোচনে যোগ দিও আমার সাথে। মোড়ক উন্মোচন যোগ দিতে পারি বা না পারি, ইনশাআল্লাহ আমরা রকমারিতে এটাকে খুব হাইলি থ্যাংক ইউ রকমারি। শিওর। সো আমি লাস্ট কোশ্চেন কুড বি দ্য লাস্ট কোশ্চেন। সো সেটা হতে পারে যে এই বইতে অনেকগুলো স্টোরি আছে, অনেকগুলো স্টোরি আছে। সো ওখান থেকে আর একটা দুইটা স্টোরি কি আপনি একটু শেয়ার করবেন কিনা? অফ কোর্স, সবচেয়ে মজার আসলে একটা স্টোরি তো শুরুতে বললাম, বইতে কিন্তু অসংখ্য স্টোরি আছে, এবং সব বেশিরভাগ স্টোরি হচ্ছে রিয়েল লাইফ। সো একটা ডার্বির ঘটনা আছে, এই ঘটনা আসলে আমরা অনেকভাবে নানাভাবে শুনেছি। সেটা হচ্ছে যে ডার্বি নামের এক ভদ্রলোক, উনি খুব বিখ্যাত, কারণ উনি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেলিং এর ক্ষেত্রে উনি একটা মানে কি বলা যেতে পারে প্রবাদ পুরুষ টাইপের মানুষ। আই এম শিওর যারা লাইফ মানে ইন্স্যুরেন্স জাতীয় বিজনেস করেন তার ডার্বির এক্সাম্পল তারা দেন, নামে দেন বা বেনামে দেন। তো ডার্বির একটা জীবনের ঘটনা। তো ডার্বি যখন খুব ইয়াং তখন তার একজন খ্যাপাটে টাইপের একজন চাচা ছিলেন, থাকে না কিছু লোক একটু ডিফারেন্ট চিন্তা করে। তো উনি হঠাৎ করে শুনলেন যে উত্তরের দিকে খনি পাওয়া যাচ্ছে, সো একটা খনি, তখন পার্সোনালি সবাই করতো। তো উনি হঠাৎ করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন এবং উনি একটা জায়গায় গিয়ে একটা ছোট জমি কেনে, ডার্বির চাচা, উনি খনিতে কাজ করতে শুরু করলেন এবং একটা পর্যায়ে গিয়ে উনি কিছু সোনার খোঁজ পেলেন আর কি, একদম আকরিক সোনা আর কি। তো উনি ওটা মাটি চাপা দিয়ে উনি চলে আসলেন এবং ডার্বিকে খুব পছন্দ করতেন। তো উনি ডার্বিকে প্রথম শেয়ার করলেন যে দেখো আমি এরকম একটা জিনিস পেয়ে গেছি, এটা গোপন রাখছি, বাট ওগুলো তুলতে হলে কিন্তু আমাদের বেশ কিছু মেশিনারিজ লাগবে, এখন আমাদের তো টাকা দরকার। তো ডার্বি তখন বললেন ঠিক আছে আমরা চাচা আমরা দুজনে মিলে টাকা সংগ্রহ করবো। আত্মীয় স্বজনদের কাছে বেশ কিছু টাকা সংগ্রহ করে ওনারা আবার সেই জায়গায় গেলেন এবং ওনারা খনি থেকে সোনা উত্তোলন করতে শুরু করলেন। তো প্রথম দফায় যে সোনা উঠলো এক গাড়ি সোনা ওরা বলেছে, তো সেটা পাঠানো হলো এবং যারা আকরিকটাকে সোনার ওরা বললো যে এটা খুবই ভালো খনি এবং এখানে প্রচুর পরিমাণে সোনা, তো গ্রো রিচ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো খুব খুশি। সো তারা খনি, কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে সোনা পাওয়া বন্ধ হয়ে গেল। আরো কিছুদিন খুললেন, বন্ধ হয়ে গেল, আরো কিছুদিন খুললেন, তারপর এক সময় তারা হতাশ হয়ে গেলেন এবং হতাশ হয়ে যাওয়ার পর তারা কি করবেন আর, তো তারা ডার্বি চাচাকে বললো চাচা আর কি করার, মেশিনপত্র তো আর লাগবে না, এগুলো বেচে দিয়ে যা হয় টাকা পয়সা তুলে নিয়ে বাড়িতে চলে যাই চলো। তো ওরা স্থানীয় এক ভাঙ্গারি দোকানদারের কাছে গিয়ে মেশিনপত্র বিক্রি করলো। ভাঙ্গারি দোকানদার খুব চালু, তো সে বললো যে তোমরা আসলে কি করতে আসছিলা? তোরা বললো যে আমরা এরকম একটা কাজ, এখন যেহেতু আর নাই বলতে তার দোষ নেই, সব বলছে। তো ভাঙ্গারি দোকানদার জিনিসপত্র কিনে নেওয়ার পর ওকে বলছে আচ্ছা জমিটা কি করবা? তো বলছে এই অজানা জায়গায় আমার জমি আর কি কিনবে, বলে জমিটাও কম দামে দাও আমি কিনে নিই।
সো সে জমিটাও কিনে নিল। তারপর এটা বাড়ি চলে গেল এবং অনেক দিন লাগছে তাদের ঋণ শোধ করতে, আত্মীয় স্বজনের ঋণ। আর ওইদিকে ভাঙ্গারি লোক কি করছে, তার যেহেতু এই ব্যাপারে কোনো নলেজ নাই, এটা অ্যাকচুয়ালি নলেজ চ্যাপ্টারে উনি রেফার করেছেন। উনি কি করেছেন, একজন ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসছেন। আমরা দুইজনই কিন্তু ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ারকে ডেকে বলছে বাবা, মাইনিং ইঞ্জিনিয়ার না, মাইনিং ইঞ্জিনিয়ার না। সো বলছে যে দেখো তো এটা কি করা। ও আবার ওর ভূতাত্ত্বিক জরিপ টরিপ অ্যানালিসিস করে বলেছে যে এখানে সোনা আছে, এবং পরবর্তীতে যতদূর পর্যন্ত ডার্বি এবং তার চাচা ঘুরে এসেছিলেন তার 3 ফিট দূরে সোনার সেই ইয়েটা পাওয়া যায়। সো এই ঘটনাটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ ডার্বি যখন পরবর্তীতে এত বড় ধরা খেয়ে এসে পরবর্তীতে ইন্স্যুরেন্স বিজনেসে গেলেন উনি। তো ইন্স্যুরেন্স বিজনেসে আমরা জানি যে সবসময় মানুষ শুরুতেই বলে না আমি নিব না, আমি নিব না। তো ডার্বি বলতেন যে আমি সারা জীবন ওই কষ্টটা আমি পুষে রাখতাম, যে 3 ফিট দূরে যখনই কোনো লোক তাকে বলতো আমি নিব না, তখনই উনি ওই খনিটা মনে হতো যে এটা একটা খনি, সামহাও আমাকে না বলছে, বাট 3 ফিট দূরে, আর 2বার 3বার চেষ্টা করলেই উনি আমাকে হ্যাঁ বলবেন। এবং উনি লাইফ লং এটা করে উনি একজন খুব নামকরা সেলস পারসন ছিলেন। এটা একটা হঠাৎ করে মনে হলো ঘটনা, বাট এরকম অসংখ্য খুব উৎসাহ দেওয়ার মতো গল্প আছে। বাট আমি আবার জোর দিব, এই গল্পগুলো আমরা নামে বেনামে অনেক জানি, গল্প শোনাটা ইম্পর্টেন্ট না। প্রবাবলি আমি নিজেকে বলছি, আসলে দর্শকদেরকে না, নিজেকে বলছি গল্প বললে আর শুনলে হবে না, কাজ করতে হবে। কাজ করলে সম্ভব, যে কোনো কিছু করা সম্ভব। বাট কি কাজ করব সেটা প্রথমে চিন্তা করতে হবে। সেটা তো বার্নিং ডিজায়ার থেকে, বার্নিং ডিজায়ার থেকে হবে, সেটা চিন্তা থেকে তৈরি হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অনেক ভ্যালুয়েবল জিনিস শেয়ার করার জন্য। সো দর্শকদের জন্য আমরা বলবো যে এই বইটা ডেফিনেটলি পড়তে হবে, আর যারা অনুবাদ খুঁজতেছেন তারা একটু ওয়েট করেন। আর এমনিতেই আমি জোর দিব হচ্ছে যে অনুবাদ পড়েন ঠিক আছে, বাট ইংরেজিতে আমি পড়া শিখবো, এইটার লেভেলে যখন আমি নিজেকে উঠাবো তখন কিন্তু গ্লোবাল এত বেশি রিসোর্স আমি কি বলতে পারি যে ট্যাপ করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি অনুবাদের জন্য ওয়েট করতে থাকলে পৃথিবীর অনেক কিছু থেকে আমি বঞ্চিত হব। সো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সো আমরা টাকার ধনী, মনের ধনী, যে কোনো কিছুর কিছু বড় কিছু যদি করতে চাই, সো আমার মনে হয় যে কনফিডেন্টলি এই 13টা লেসন, হ্যাঁ, যদি আমরা মানে অনেকে জিজ্ঞেস করে, বিশেষ করে এই যে বিভিন্ন সেমিনারে যে ভাই এন্টারপ্রেনারশিপ বলেন কি, 3টা টোটকা বলেন। সো প্রথম কথা টোটকা দিয়ে হবে না, উই নিড টু গো ডিপার। বাট ডিপার গেলাম, বাট কি করতে হবে, হোয়াট আর দ্য প্রিন্সিপালস, তার জন্য অসাধারণ একটা বই। এবং পরবর্তীতে এই সেলফ হেল্প জনরাতে যত বই লেখা হয়েছে তার একটা বড় অংশ কিন্তু এটারই সাবসেট। ফর এক্সাম্পল জোসেফ মার্ফি সাবকনশিয়াস মাইন্ড, অটো সাজেশন, মানে এগুলোরই এক একটা আছে, ল অফ অ্যাট্রাকশন, সিক্রেট, এই যে বইগুলো এটারই একটা সাবসেট। সো আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে যদি শুরু করা হয়, দেন এইটার বিভিন্ন অংশ আরো ডিটেলে বোঝার জন্য হতে পারে যে পরবর্তী লেখা বইগুলো পড়লে এটা খুব ভালো একটা রিসোর্স হতে পারে। সো সবাই বইটা পড়বেন এবং হচ্ছে কমেন্টে জানাবেন আমাদের এই ডিসকাশন থেকে, অথবা যারা এই বইটাও পড়েছেন সেখান থেকে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে আমরা জানতে চাই। আপনাদের কমেন্টসগুলো জানলে হয়তো আরও যারা আছেন কমেন্ট সেকশনে যান, তারা হয়তো উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আমাদের পুরো ভিডিও শেষ হওয়ার পর এই অংশটুকু আমি আবার করতেছি। আমার লোকজন সিদ্ধপুর থেকে আমাকে চাপ দিচ্ছে যে ভাইয়া আমাদের কোনো ভিডিওতে আমরা বলি না সাবস্ক্রাইব করেন, এটা যেন আমি বলি। তো আমি বলছি দেখো যে অন্যরকম পাঠশালাতে আমাদের প্রায় 3.5 লাখ সাবস্ক্রাইবার, আমরা পাঠশালার কোনো ভিডিওতে কোনোদিন বলি নাই সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওতে এতদিন পর্যন্ত বলি নাই, বাট ওরা আমাকে রিপিটেডলি বলতেছে যে ভাই এটা যেন আমি বলি। তো আমি বলছি যে ঠিক আছে, এটা আমি বলবো, যে তোমরা আমাকে বলতে বলছো আর আমি এটা বলবো না। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিয় দর্শক, বই কথার আজকের পর্বে জাভেদ ভাইয়ের ছেলে কাব্য, ওর নাম, ও আমাদের পুরো শুটিং এর সময় ছিল, সে খুব মনোযোগ দিয়ে কি বলে চুপচাপ বসে ছিল। তো কাব্য, তোমার পুরো নাম কি? রাইট পারভেজ কাব্য। রাইট পারভেজ, ওকে, ওয়াও। সো তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 2 12। তুমি কি বই পড়ো? আচ্ছা, বই পড়া কি ভালো? তো তুমি একটু সবাইকে বলবা যে বই পড়া ভালো, আপনারা সবাই বই পড়বেন। সবাই বই পড়বেন, চলে বলো। আমার কানে কানে বলো। হ্যাঁ, আচ্ছা, আমাকে কানে কানে বলছে যে বই পড়া খুব ভালো এবং সবাই হচ্ছে বই পড়বেন। ওকে, ওকে, থ্যাংক ইউ।